অ্যাটমিক স্ট্রাকচারে ব্ল্যাক বডি রেডিয়েশনের ইউজফুলনেসটা কোন জায়গা থেকে আসছে না আসছে সেটা নিয়ে আমরা বলবো। তো প্রথম কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন মানে এমন নয় যে একটা বডি হুইচ ইজ ব্ল্যাক, একটা বডি সেটা ব্ল্যাক এরকম নয়। আইডিয়াল বডি হুইচ অ্যাবজর্বস অ্যান্ড এমিট অল পসিবল ফ্রিকোয়েন্সিস ইউনিফর্মলি কল্ড ব্ল্যাক বডি। একটা এমন একটা যদি কোনো বডি হয় যে সমস্ত রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারবে, সমস্ত এনার্জি অ্যাবজর্ব করতে পারবে এবং এমিটও করতে পারবে সেই এনার্জিকে, তাকেই বলে ব্ল্যাক বডি। যেমন আমি তোকে একটা ছবি দেখাচ্ছি, এখানে তুই দেখতে পাচ্ছিস যে একটা স্মল হোল রয়েছে, এখান দিয়ে এনার্জি ঢুকেছে, তার মধ্যে এনার্জিটা কনফাইন্ড ছিল এবং সেটা তারপরে আবার বেরিয়েও যাচ্ছে, ঢুকতেও পারে এবং বেরোতেও পারে, যেটা কিনা একটা এরকম ধরনের একটা কার্বন পার্টিকেলস রয়েছে যেটা কিনা প্রায় 60% এনার্জি অ্যাবজর্ব করে। একেই ব্ল্যাক বডি বলা হয়। 60% এনার্জি অ্যাবজর্ব করে। কিভাবে করে আমি সে নিয়ে ডিটেলে তোকে আমি বলবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো একটা বডি তাকে ব্ল্যাক বডি বলা হচ্ছে, তার মানে এই নয় যে সেটা ব্ল্যাক কালারের, সেটা হচ্ছে তার অ্যাবজর্বেন্স, মানে এনার্জি অ্যাবজর্ব করে, লাইট এনার্জিকে অ্যাবজর্ব করে বেশি এবং এমিটও করে অবভিয়াসলি। আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের খুব সিম্পল ওয়েতে আমি তোকে ব্ল্যাক বডি রেডিয়েশন বোঝাচ্ছি। এভাবে বোঝানোর দরকার নেই, কিন্তু আমার মনে হয় যে ব্ল্যাক বডি রেডিয়েশনটা কিন্তু একেবারে খুব ইজি ওয়েতে তোকে বোঝালে ভালো হয়, কারণ ইজি ওয়েতে বোঝালেই ব্যাপারটা নিশ্চয়ই তুই বুঝতে পারবি। হয়তো ডিফিকাল্ট করে হয়তো সব জায়গায় লেখা আছে, কিন্তু আমি একদম ডিফিকাল্ট চাইছি না, আমি আস্তে আস্তে লেভেলটাকে বাড়তে চাইছি। তো দেখ, আমরা এখানে আমরা একটা ক্যান্ডেল জ্বলছে, একটা লাইট সোর্স আছে। তো এই লাইট সোর্সের লাইটটা কি হয়েছে না, কোনো অবজেক্টের ওপর পড়লে তিনটে ঘটনা ঘটতে পারে কোনো অবজেক্টের ওপর পড়লে। এক হচ্ছে লাইটটা এসে পড়ছে, তারপরে সেটা রিফ্লেকশন হতে পারে, দিস ইজ কল্ড রিফ্লেকশন, মানে লাইটটা উইদাউট এনি অ্যাবজর্পশন সেটা কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। আর কিন্তু লাইটটা পড়ছে কিন্তু নো রিফ্লেকশন, কোনো রিফ্লেকশন হচ্ছে না, এটা হচ্ছে পুরো অ্যাবজর্পশন হয়ে গেল। আর আরেকটা হচ্ছে কি ট্রান্সমিশন, মানে লাইটটা ওর মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেল। তো এমন তিনটে ঘটনা ঘটতে পারে যদি লাইট সোর্স, এটা হচ্ছে সোর্স থেকে যদি লাইট এসে যদি কোনো বডির ওপর পড়ে, তাহলে তিনটে ঘটনা ঘটতে পারে, ট্রান্সমিশন, অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন। তো তার মধ্যে আমরা কিন্তু অ্যাবজর্পশন ব্যাপারটাকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি। কিভাবে? দেখ, যে যদি কেউ পারফেক্ট অ্যাবজর্বার হয়, মানে কি না, তার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হচ্ছে কত? 100%, মানে তার মধ্যে যা রেডিয়েশন এসে পড়ে সেটা টোটালি অ্যাবজর্বড। কার্বন ব্ল্যাক, যেটা খুবই ডাস্ট কার্বনের, তাকে জমিয়ে দিয়ে যেটা করা হয়েছে এরকম বলের মতো, তার 99%, মানে পারফেক্ট অ্যাবজর্বার, মানে 100% অ্যাবজর্বেন্স, এটা কিন্তু কোনো একটা কথাটা না কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে। সবাই তাই হচ্ছে কি? হ্যাঁ স্যার, ঠিকঠাক আসছে। হ্যাঁ স্যার, কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ স্যার, তবে কম হচ্ছে। আমার তো ঠিকই আছে। যাদের কেটে কেটে যাচ্ছে তারা একটু, অনেকেই তো বলছে ঠিকই আসছে, না স্যার বলছে। তো তাহলে যাদের কেটে কেটে যাচ্ছে তারা একটু লিভ করে আবার জয়েন কর। ঠিক আছে বলছে তো, শ্রেয়া বলছে তো ঠিক আছে, কেউ কেউ বলছে ঠিক আছে। যাকে যাদের অসুবিধা হচ্ছে একটু কেটে জয়েন কর। আমার মনে হয় ছোটখাটো প্রবলেম, এটা নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে। আরেকবার কেটে জয়েন কর, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আমার দিক থেকে তো দেখছি যে নেটওয়ার্ক ঠিকই আছে, আশা করছি ঠিক হয়ে যাবে। তো
তো ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি? ব্ল্যাক বডি রেডিয়েশনটাতে আমরা ফার্স্ট যেটা বুঝতে চাই সেটা হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে যে কত পার্ট তার উপর এসে পড়ছে এবং কতটা সেটা অ্যাবজর্ব করছে। তো কতটা পড়ছে, কতটা অ্যাবজর্পশন হচ্ছে, সেখানে দেওয়া রয়েছে 100% যদি হয় তাহলে সেটা একটা আইডিয়াল বডি, তাকেই বলা হবে কি না ব্ল্যাক বডি। তো ব্ল্যাক বডি একটা হাইপোথেটিক্যাল ব্যাপার যার 100% অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, যেটা কখনোই হতে পারে না। এরকম ধরনের কোনো বডি নেই যে সে এনার্জিটাকে 100%ই অ্যাবজর্ব করবে। কিছু পার্ট অ্যাবজর্ব করবে, অ্যাটলিস্ট কার্বন ব্ল্যাকের কথা বলছিলাম 99% অ্যাবজর্পশন হচ্ছে এবং বাকিটা কিন্তু 1%-এর মতো, তার মানে 100% কখনোই হচ্ছে না। তো কোনো সান রেডিয়েশন বা কোনো লাইট এসে যদি কোনো বডির ওপর পড়ে তাহলে সে যদি অনেক বেশি পার্ট তার অ্যাবজর্ব করে তাহলে কি হয় সেটা নিয়ে আমরা বলছি। তো সে কি করে, অ্যাবজর্ব করতে পারে না? হ্যাঁ কেন পুরোটা অ্যাবজর্ব করতে পারে না? কেন পুরোটা অ্যাবজর্ব করতে পারে না? অ্যাকচুয়ালি কি হয় না, যে কোনো বডিতেই যেসব মলিকিউলগুলো থাকে সেই মলিকিউলগুলোর কিন্তু তার একটা এনার্জি আছে। সেই এনার্জিটার জন্য সে কিছুটা এনার্জিকে ট্রান্সমিট করে, এনার্জি কনস্ট্যান্সির ব্যাপার রয়েছে, তো সে কিছুটা এনার্জিকে ট্রান্সমিট করে। ব্ল্যাক কালারের বডি সে কি করে না রিফ্লেকশন কম করে, ব্ল্যাক অ্যাবজর্পশন বেশি করে, সেই জন্য নামটা ব্ল্যাক দেওয়া হয়েছে, তার অ্যাবজর্পশনটা বেশি করে। কিন্তু পারফেক্ট আইডিয়াল বডি হলে, মানে এটা হাইপোথেটিক্যাল বডি, সে পুরো এনার্জি কি করে অ্যাবজর্ব করবে? অ্যাকচুয়ালি এনার্জি, সেখানে যে মলিকিউলস গুলো আছে তাদের তো একটা নিজস্ব একটা এন্ট্রপি রয়েছে, রোটেশনাল, ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল রয়েছে, সেই জন্য কিছু এনার্জি তো সে এমিট করতেই পারে ন্যাচারালি। সেক্ষেত্রে কিন্তু এটা বডিটা কিন্তু 100% এনার্জি অ্যাবজর্ব করবে না। যখনই কোনো এনার্জি কোনো বডির ওপর পড়বে, কোনো লাইট বা কোনো হিট বডির ওপর পড়বে, তখন কি হয় না সেখানে যেটা হয় টেম্পারেচারের ইনক্রিজ হয়। এইখানে থার্মোমিটার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের এখানে ইনক্রিজ হয়েছে। টেম্পারেচার আগে যা ছিল তো যদি তার উপর পড়ে তাহলে টেম্পারেচারের ইনক্রিজ হয়। টেম্পারেচার ইনক্রিজ হলে কি হবে না, টেম্পারেচার ইনক্রিজ হলে এর পরে এই বডিটা সে কি করতে চাইবে না, সে আবার লোয়ার টেম্পারেচার আসতে চাইবে, কারণ তার পারিপার্শ্বিক আশেপাশের যে টেম্পারেচার তার চাইতে ওর টেম্পারেচার বেশি হয়ে গেছে। তো আশেপাশের টেম্পারেচারের চাইতে ওর যদি টেম্পারেচার বেশি হয়ে যায়, ও তখন কি করবে না আবার এমিট করতে শুরু করবে, যে এনার্জি অ্যাবজর্ব করলো সেই এনার্জি আবার এমিট করতে শুরু করবে। দ্যাট ইজ নোন অ্যাজ ব্ল্যাক বডি রেডিয়েশন। আজকে যদি তোকে জিজ্ঞাসা করে যে সান থেকে কেন এনার্জি আসে, আমাদের থেকে এনার্জি সানে যায় না কেন, সান থেকেই এনার্জি আমাদের দিকে আসে কেন, ব্যাপারটার কারণটা খুবই সিম্পল, যে সানে যা এনার্জি তার যা টেম্পারেচার তার চাইতে কিন্তু তার বাইরের টেম্পারেচার কিন্তু সবসময় কম। ন্যাচে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকেই কিন্তু এনার্জির ট্রান্সমিশন হয়। ন্যাচারালি সান থেকে কিন্তু এনার্জিটা কিন্তু আমাদের আর্থে বা আদার প্ল্যানেটের দিকে আসছে, কিন্তু আদার প্ল্যানেট বা আর্থের টেম্পারেচার কিন্তু অন্যদিকে যাচ্ছে না, হিট এনার্জি অন্যদিকে যাচ্ছে না, সানের দিকে যাচ্ছে না। এটা যেরকম সত্যি কথা, সেরকম ব্ল্যাক বডি সে যখন হিটেড হবে তখন কিন্তু তার এনার্জিটা কিন্তু আফটার সাম টাইম তার এনার্জিটা কিন্তু কি হবে না এমিটেড হবে, এবং যে এমিটেশনটাকে বলা হয়, যে এমিট করছে সেটাকেই বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। খুব সিম্পল ব্যাপার, ইজি আমি যাচ্ছি, যে ব্ল্যাক বডি রেডিয়েশনের বিষয়টা হচ্ছে টোটালি এরকম, যে কোনো একটা বডি সে বেশি এনার্জি অ্যাবজর্ব করে, তার একটা 99%-এর মতো একটা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট হতে পারে, ইভেন 100% যদি হয়, হাইপোথেটিক্যালি কনসিডার করে 100% যদি হয় তাহলে সে এনার্জি অ্যাবজর্ব করবে এবং তার টেম্পারেচার বাড়বে। সে পরবর্তীকালে আবার কি করবে, এনার্জি এমিট করতে চেষ্টা করবে যাতে পারিপার্শ্বিকের সাথে তার টেম্পারেচারটা সেম হয়, এনার্জি রেডিয়েট করতে থাকবে। এটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের কারণ, ব্ল্যাক বডি রেডিয়েশন কেন হয় সেটার কারণ। এবং এই সম্পর্কিত যে বিষয়টা রয়েছে, প্রথমে হচ্ছে ব্ল্যাক বডি কিভাবে বানানো হবে, যে কে বেশি এনার্জি অ্যাবজর্ব করবে, ব্ল্যাক বডি কিভাবে বানানো হবে। দেখ আমি তোকে বলছি যে ব্ল্যাক বডি কিভাবে বানানো সম্ভব। ঘটনাটা হচ্ছে যে এখানে একটা তুই দেখতে পাচ্ছিস যে একটা স্মল, এখানে দেখতে পাচ্ছি একটা স্মল হোল রয়েছে, এই স্মল হোল দিয়ে
কিন্তু এনার্জিটা এখান দিয়ে ঢুকবে এবং এই স্মল হোল এর ভিতরেরটা একটা ব্ল্যাক কালারের একটা ব্ল্যাক কালার করে দেওয়া হলো, এর ভিতরে এতে এনার্জিটা ঢুকলো। তো এনার্জিটা ঢোকার পরে তুই দেখতে পাচ্ছিস যে এনার্জিটা ঢোকার পরে সেটা কিন্তু ভিতরে বারবার রিফ্লেকশন হচ্ছে, কারণ ভিতরে কালো একটা রং করে দেওয়া হয়েছে, তার মানে ওখানে অ্যাবজর্ব হচ্ছে না। এটা কিছু পার্ট অ্যাবজর্ব হচ্ছে, আবার কালো আছে, কিছু পার্ট অ্যাবজর্ব হচ্ছে আবার বেরিয়ে আসছে, আবার কিছু পার্ট অ্যাবজর্ব হচ্ছে। এরকম করে বারবার যদি অ্যাবজর্পশন হতে থাকে তাহলে হতে 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 কি হচ্ছে না, ইনিশিয়ালি যতখানি এনার্জি ওই হোলটা দিয়ে ঢুকেছিল, দেখা যাবে একটা সময় বাদে দেখা যাবে যে তার অনেকটা পার্টই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কিভাবে ব্ল্যাক বডিটা তৈরি করা হবে। না একটা ছোট্ট হোল রাখা হবে, ছোট্ট ফুটো রাখা হবে, একটা যেরকম দেখতে পাচ্ছিস এইরকম একটা ছোট্ট ফুটো রাখা হয়েছে, এবং যেখান দিয়ে কি হচ্ছে না এনার্জি সেখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকছে। ভিতরের অংশটা কালো কালি দিয়ে বা কালো কালার করে দেওয়া হয়েছে, এবং যখন এনার্জি ঢুকছে, এখন দেখতে পাচ্ছিস এনার্জি ঢুকছে ভিতরে, কি হচ্ছে না বারবার বারবার রিফ্লেকশন হচ্ছে। রিফ্লেকশন হলে কি হবে, প্রতিবারে যেহেতু ভিতরটা কালো করা রয়েছে তাই প্রতিবারে যখন ধাক্কা খাচ্ছে কিছু কিছু পার্ট এনার্জি অ্যাবজর্ব করছে, করতে 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 আলটিমেটলি কিন্তু ওর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। টেম্পারেচারটা দেখতে পাচ্ছিস পাশে থার্মোমিটার আছে, ওর টেম্পারেচারটা কিন্তু ইনক্রিজ করছে। টেম্পারেচারটা ইনক্রিজ করলে তখন কিন্তু এমিট করতে শুরু করবে, দেখতেই পাচ্ছিস যে সেখানে এমিট করতে শুরু করেছে, এবং বাইরে দিয়ে এখানে এই অংশটাই দেখতে পাচ্ছিস, এই জায়গাটা ছবিটা দেখতে পাচ্ছিস যে আমরা এখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু এখানে এমিট হচ্ছে। এখানে জাস্ট প্রথমে ঢুকেছিল, এবারে বারবার যতবার ধাক্কা খাচ্ছে এইসব জায়গায় যতবার ধাক্কা খাচ্ছে ততবারই কিন্তু কিছু কিছু অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি অ্যাবজর্ব হচ্ছে যতবার ধাক্কা খাচ্ছে। তারপরে আস্তে আস্তে টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেল, টিটা অনেকটা বেড়ে গেল, এবং তখন কিন্তু এটা এমিশন হচ্ছে। এমিশন হচ্ছে যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এইভাবে ব্যাপারটা করা হয়, এভাবে কাজটা করা হয়। তো এখন এই বিষয়টাতে আমরা আর কি কি ব্যাপার ব্ল্যাক বডি রেডিয়েশনে এর মধ্যে আমি আর কি কি ব্যাপার দেখতে পাচ্ছি। প্রথম কথা, এই ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরে আমরা একটা মানে যদি এমিট্যান্স মানে কতখানি এমিট করছে সেইটার সাথে যদি আমরা ওয়েভলেন্থ তাকে প্লট করি, দেখ আমি তোকে বলছি যে এমিট্যান্স মানে কি। এমিট্যান্স মানে হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গায় মানে পার স্কোয়ার পার্টিকুলার এরিয়া বা ইউনিট ভলিউম, তাতে কতখানি সেখান থেকে কতখানি এনার্জি এমিটেড হচ্ছে, সেখান থেকে কতখানি এনার্জি এমিটেড হচ্ছে। দেখতেই পাচ্ছিস যে এইখানে এমিট্যান্স মানে হচ্ছে যে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট ভলিউম। পার ইউনিট এরিয়া বা পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি এমিট হচ্ছে সেই ভ্যালুটাকেই বলা হয় এমিট্যান্স। তো আমরা কি করেছি না এমিট্যান্স এর সাথে ওয়েভলেন্থকে প্লট করেছি, এদিকে এমিট্যান্স এদিকে ওয়েভলেন্থকে আমরা প্লট করেছি। তো এই প্লট করার পরে আমরা কি দেখতে পাচ্ছি, কি অবজার্ভ করতে পারছি না, প্লট করার পরে আমরা কি অবজার্ভ করতে পারছি ভালো করে দেখ তুই, যে সেখানে একটা টেম্পারেচারে ভালো করে খেয়াল করে দেখ যে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে হায়ার 400 কেলভিন টেম্পারেচারটা ফিক্সড আছে। তো 400 কেলভিন টেম্পারেচার ফিক্স থাকলেও যেখানে কিনা একটা পিক পাওয়া যাচ্ছে, যেখানে কিনা এমিট্যান্স বেশি, যে ওয়েভলেন্থের এমিট্যান্সটা বেশি, সেটা এই পিকটা কার কাছাকাছি না রেড লাইট, যেটা ভিজিবল রেড লাইটের কাছাকাছি। তো 4000 ডিগ্রি কেলভিন তাতে যদি আমরা হিট করি ওই বডিটাকে, তাহলে দেখা যাবে যে সে যে এমিট করবে সেই এমিট্যান্স 4000 না 400 4000 কেলভিন 4000 কেলভিন 4000 কেলভিন এখানে লেখা রয়েছে, যেটা কিনা অনেকই বেশি, যাকে হায়ার এনার্জিতে করা হচ্ছে আর কি। এইভাবে তুই ব্যাপারটা যদি মনে রাখিস, হায়ার এনার্জিতে করা হচ্ছে। তো এখন আরো যদি টেম্পারেচারটা আস্তে আস্তে এখান থেকে আমি বাড়াতে থাকি, টেম্পারেচারটা যদি আমরা এখানে পিকটা পাওয়া যাচ্ছে কোথায়
না পিকটা পাওয়া যাচ্ছে এই রেডের জায়গাতে পিকটা পাওয়া যাচ্ছে, এবং ল্যামডা এম মানে এই জায়গায় ওয়েভলেন্থটাই হচ্ছে কি না ওই বডিটার কালারটা ঠিক করবে, ও অতখানি এনার্জি এমিট করবে, যতখানি এনার্জি অ্যাবজর্ব করছে ততখানি এমিট করবে, এবং ওর কালারটা আমরা রেড দেখতে পাবো। এমিটান্সটা হচ্ছে কি না রেড রিজিয়ানে পড়ছে। এবারে আমি যদি টেম্পারেচারটা আরো বাড়াতে থাকি আস্তে আস্তে, তাহলে 5000 কেলভিন আমি করেছি। তো এই কার্ভটা কি হয় না একটু লেফটের দিকে সরে যায়, এই কার্ভটা লেফটের দিকে সরে গেছে, দেখ একটা ইয়েলোর দিকে চলে গেছে, এই কার্ভটা দেখ লেফটের দিকে সরে গেছে, ইয়েলো গ্রিনের কাছাকাছি চলে গেছে। তো তখন কিন্তু ল্যামডা এম এর ভ্যালু বা হায়ার ল্যামডা, যেটা ল্যামডা ম্যাক্স যেটাকে বলছি, ওই টেম্পারেচারে সেটা কিন্তু একটু বাঁদিকে সরে গেল। এবং আমি তখন একটা বডিকে হিট করলে, কথাটা বোঝার চেষ্টা কর, একটা বডিকে আমরা যখন হিট করি তখন কিন্তু প্রথমে কিন্তু আমরা সেটা রেড হট হয়, তারপরে আরো যদি টেম্পারেচার হিট করি তাহলে সেটা গ্রিন হবে, তারপরে আরো হিট করলে সেটা ব্লু হয়ে যাবে। দেখ 7000 কেলভিনে হিট করেছি যখন, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছিস যে কিন্তু তার কালারটা কিন্তু ব্লুইশের দিকে চলে গেছে। তাহলে এটা হচ্ছে ওয়েভলেন্থের সাথে এমিট্যান্সের যে গ্রাফ, সেই গ্রাফটা আমরা দেখালাম। এই গ্রাফে তুই দেখতে পাচ্ছিস যে যত টেম্পারেচার আমরা বাড়াচ্ছি তত কি হচ্ছে না ওয়েভলেন্থের ভ্যালুটা কমের দিকে যাচ্ছে, ওয়েভলেন্থ ভ্যালুটা কমছে, এমিট্যান্সের যে ওয়েভলেন্থ তার ভ্যালুটা কমছে। তুমি যদি কখনো কোনো বডিকে হিট করো তাহলে তার টেম্পারেচারটা যদি লোয়ার দিকে হয়, কমের দিকে হয়, তাহলে প্রথমে রেড হট হয়, তারপরে ইয়েলো কালার আসে, তারপরে গ্রিন কালার আসে, ব্লু ফ্লু এইসব কালার আসার আগেই আমরা বন্ধ করে দিই, অতখানি পর্যন্ত আমরা আর এনার্জি দিই না। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ব্ল্যাক বডি রেডিয়েশন বা যে কোনো বডির ক্ষেত্রেই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, যে যত তুমি টেম্পারেচার বাড়াবে তত কিন্তু আস্তে আস্তে কি না তার কি হবে এমিট্যান্স যেটা সেটা কিন্তু বাড়তে থাকবে, এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে রেড, ইয়েলো, গ্রিন, ব্লু এরকম আস্তে আস্তে কিন্তু এমিট করতে থাকবে, সে এই রেঞ্জের লাইট এমিট করতে থাকবে, এবং সেই কালারটাই আমরা ওটাতে দেখতে পাবো। তো এখানে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে এটা কেন হয় বা রিলেশনশিপ কি, যে প্রথমে রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু, এরকম ধরনের আস্তে আস্তে কালারটা দেখতেই পাচ্ছিস যে আস্তে আস্তে যত আমরা টেম্পারেচার বাড়াচ্ছি তত এখানে রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু এরকম ধরনের আস্তে আস্তে হচ্ছে, এবং ওয়েভলেন্থটা কিন্তু এরকম আস্তে আস্তে লেফটের দিকে চলে যাচ্ছে। তো এইটা জন্যে যে রিলেশনশিপ যেটার উপর বেস করে এটা করা হচ্ছে, সেই রিলেশনশিপটা পরবর্তীকালে ওয়াইন বলে একজন সায়েন্টিস্ট তিনি একটা ল দিয়েছিলেন, সেটাকে বলা হয় ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল। সেই ওয়াইন ডিসপ্লেসমেন্ট লয়ে কি বলা হচ্ছে না, এই যে পার্টিকুলার ওয়েভলেন্থটা প্রমিনেন্ট হচ্ছে, ধর আমরা যখন প্রথম 2000 কেলভিনে রেখেছি তখন টেম্পারেচারটা যেটা, তখন যে ওয়েভলেন্থ আসছে ল্যামডা এম, বা তারপরে 4000 রেখেছি যেখানে এসছে, বা 7000 রেখেছি যে এসছে, এই ল্যামডাগুলোকে বলা হয় কি, ল্যামডা এম গুলোকে বলা হয় ডমিন্যান্ট ওয়েভলেন্থ। মানে অনেক এনার্জি রেডিয়েশন হলেও এটা সব থেকে বেশি হচ্ছে, সেই জন্য ওই কালারটা দেখতে পাচ্ছি আমরা। তো ডিফারেন্ট টেম্পারেচারের সাথে কিন্তু এই ল্যামডা এমটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ওয়াইন ডিসপ্লেসমেন্ট লয়েতে বলা হলো যে যত তুমি টেম্পারেচার বাড়াবে তত কি হবে না ওয়েভলেন্থটা কমের দিকে যাবে, মানে ম্যাক্সিমাম ওয়েভলেন্থটা কমের দিকে যাবে, আস্তে আস্তে লেফটের দিকে কিন্তু সরে যাচ্ছে, কার্ভটা সরে যাচ্ছে, এবং সেটা একটা প্রপোর্শনাল, এবং এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দেওয়া রয়েছে যেটা বলে ওয়াইন কনস্ট্যান্ট, এবং এই ওয়াইন কনস্ট্যান্টটা কিন্তু কি না তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেটা ওখানে লেখা আছে, কিছু কিছু অঙ্কের দরকার লাগে, অবশ্য দেয়া থাকে ভ্যালুটা। তো এই রিলেশনশিপটা এখানে দরকার লাগবে। তাহলে ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল যেটা, সেই লটা কি ফ্রুটফুল, মানে ঠিকঠাক ফুলপ্রুফ না, এটা ফুলপ্রুফ নয়, কারণ এটা কিন্তু হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে এই ব্যাপার স্যাপার মেলে, কিন্তু যত তুই লোয়ার টেম্পারেচার দিস ল is not applicable for lower
টেম্পারেচার। লোয়ার টেম্পারেচার হলে কোথায় পিক হবে না পিক হবে সেসব ব্যাপারে কিন্তু এই ওয়াইন ডিসপ্লেসমেন্ট লটা বিশেষ কিছু বলতে পারে না, সেই জন্য এই লটা ডিসকার্ডেড হয়েছিল। ডিসকার্ডেড হওয়ার পরে কি এসেছিল না, এটা লোয়ার ওয়েভলেন্থকে এক্সপ্লেন করতে পারে না, এটা ব্ল্যাক বডি রেডিয়েশনের যে থিওরি সেটার লিমিটেশন এটা। তো এরপরে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ছিল, যে কোয়ান্টাম থিওরির উপর বেস করেই কিন্তু আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্স বলে যে পার্টটা সেটা পেয়েছি। তো ঝটপট দেখ যে এনার্জি সবসময় কি না এমিশন হয় বা এমিটেড হয় বা অ্যাবজর্বড হয় ডিসক্রিট প্যাকেটস অর বান্ডলস, discrete packets or bundles of energy called quantum or photon. ফোটন কিন্তু অনেক এনার্জি তার মধ্যে থাকে, অনেক সিঙ্গেল কোয়ান্টাম, ইচ কোয়ান্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। একটা ফোটনের মধ্যে অনেক কিন্তু কোয়ান্টাম থাকে, প্রত্যেকটা হচ্ছে কোয়ান্টাম, এটা ফোটনের মধ্যেই থাকে। বান্ডলস অফ এনার্জি সেটা কি হয় না সেগুলো এনার্জির মধ্যে অনেকগুলো ফোটন বা কোয়ান্টাম থাকে। এক একটা কোয়ান্টাম বা এক একটা ফোটন হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, এই এনার্জিগুলোকে নিয়েই হয় প্যাকেট। এবং ধর আমি বললাম যে 40 কিলো ক্যালোরি এনার্জি, এর মধ্যে কি না অনেক ছোট 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 ফোটন বা কোয়ান্টাম আছে, কোয়ান্টাম যেটা সেটাই হচ্ছে ফোটন। এবং প্রত্যেকটা ফোটনের বা কোয়ান্টামের এনার্জি হচ্ছে কি ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে আমরা যদি বলি এনার্জি সেটা হচ্ছে কি না ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বা এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, কারণ নিউ ইকুয়ালস টু আগেই বলেছিলাম সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। তো আমরা নর্মালি কি করি না কোয়ান্টাম থিওরিতে সবসময় এনার্জিটাকে একটা ডিসক্রিট কোয়ান্টিটি হিসাবে ধরি, একটা প্যাকেট হিসাবে ধরি, এবং যে প্যাকেটটা কি না যার এনার্জি কি হবে না হয়তো 1 h নিউ হতে পারে, 2 h নিউ হতে পারে, 3 h নিউ হতে পারে, 4 h নিউ হতে পারে, কিন্তু কখনোই 1.77 h নিউ বা 5.29 h নিউ এরকমটা হবে না। এইগুলোই সবসময় হবে, এরকম ধরনের এনার্জি সবসময় হবে, এনার্জি সবসময় হোল প্যাকেটের আকারে হবে। এবং যে কোনো এনার্জি যদি ই এন যদি একটা এনার্জি বলি তাহলে এন এন ইনটু কি না এইচ নিউ। এইচ নিউ হচ্ছে স্মলেস্ট প্যাকেটের এনার্জি, সব থেকে ছোট প্যাকেটের এনার্জি হচ্ছে এইচ নিউ, তাকে এন দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়া যাবে। সেই জন্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশনের সাথে কিন্তু এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে কোনো এনার্জি যে কোনো কোয়ান্টামের এনার্জি কিন্তু ওটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই দুটো রিলেশনশিপ মনে রাখবি, তোর অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আমি এখানে লিখে দিয়েছি, আগেও একবার বলেছিলাম, যাকগে সেটা না হয় মনে না রাখতে পারিস, যখন হোক মনে রাখলেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে আমি এটাকে ইরেজ করে দিলাম, তাহলে দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি 3 × 10⁸ বাই ল্যামডা করলে এখান থেকে তুই হার্জে কনভার্ট করতে পারিস। 3 × 10⁸ বাই ল্যামডা, ল্যামডাটাকে অ্যাংস্ট্রম ইউনিটে লিখতে হবে, লিখলে তুই ফ্রিকোয়েন্সি পেয়ে যাবি। মানে ল্যামডার ভ্যালু বের করলে সেটা এটাকে ডিভাইড করলে তুই হার্জে ফ্রিকোয়েন্সি পাবি। আর একটা হচ্ছে এনার্জি ইকুয়ালস টু 12460 বাই ল্যামডা, এনার্জির সাথে ল্যামডা রিলেশনশিপ ইলেকট্রন ভোল্টে, এটা দিয়েও তুই এনার্জি বের করতে পারিস, বা ল্যামডা না জানা থাকলে ল্যামডা বের করতে পারিস। এই দুটো রিলেশনশিপ তোর কাজে লাগবে, ইম্পর্টেন্ট বলে বললাম। এগুলো রিলেশনশিপ থেকেই এসছে, কনভার্সন ফ্যাক্টর থেকে এসছে, কিন্তু আমাদের যা কাজে লাগবে আমি সেটার কথা বলছি, কারণ আমি তোকে দেখাবো অঙ্ক টঙ্ক এই সমস্ত দেখাবো, কোশ্চেনও দেখাবো, তো সেখানে দেখতে পাবি যে আমি কি বলতে চাইছি। তার 1 মিনিট আসছে।
তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে এক্স্যাক্টলি যে জিনিসটা বলা আছে আমি সেটা বললাম, কিন্তু কোশ্চেন আসে কিন্তু অন্য জায়গা থেকে। আমি তোকে বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে বোর্ডসের সিলেবাসে নেই যেটা, সেই জায়গা থেকে। সেটা হচ্ছে কি না, মোনোক্রোম্যাটিক রেডিয়েশন। এর মানে কি? মোনোক্রোম্যাটিক রেডিয়েশন বলতে কি বোঝায়? মোনোক্রোম্যাটিক রেডিয়েশন মানে কি আমি তোকে বলছি, এমন একটা রেডিয়েশন সেখানে তো অনেক এনার্জি রয়েছে, এই এনার্জিগুলোর সকলেরই ওয়েভলেন্থ সেম হবে, প্রত্যেকের ওয়েভলেন্থ সেম। যদি এমন হয়, আমি তোকে দেখাচ্ছি, এটা একটা এনার্জি রেডিয়েশন, এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ, এটাও একটা ওয়েভ, এটাও একটা ওয়েভ, কিন্তু ওয়েভলেন্থ গুলো এদের সেম, সকলেরই ওয়েভলেন্থ সেম। এমন একটা এনার্জি রেডিয়েশন যেখানে যে কম্পোনেন্ট গুলো রয়েছে প্রত্যেকের যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থ গুলো কিন্তু সবগুলোই সেম। এরকম পরিস্থিতিতে তুই কি করতে পারিস না, ই টোটাল বের করতে পারিস, এর এনার্জি, এর এনার্জি, এর এনার্জি, এর এনার্জি সব অ্যাড করে দিতে পারিস। ই প্লাস ই প্লাস ই, এন ই, হয়তো এনটা আছে, এন ই, তাহলে এখানে এন সংখ্যক এনার্জি রয়েছে, এন সংখ্যক ওয়েভ রয়েছে, এই এক একটা ওয়েভ হচ্ছে এক একটা ফোটনের। তো এরকম অনেকগুলো ফোটন এরকম একসাথে কম্বিনেশন করে একটা টোটাল এনার্জি হয়েছে, যেটা ই টোটাল আমি বলছি। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা কর। সেটা হচ্ছে যে এই এক একটা কোয়ান্টাম বা ফোটন, সেটাই হচ্ছে একটা এরকম ওয়েভ। এবারে এরকম ওয়েভ অনেকগুলো এরকম কম্বিনেশন করেই হচ্ছে একটা এনার্জি হয়। তো এই এনার্জি গুলো কতগুলো এরকম ওয়েভ গেছে সেগুলো হচ্ছে নাম্বার অফ কোয়ান্টা, আমাদের যেটা বের করতে দেবে। দেখ, এন যদি নাম্বার অফ কোয়ান্টা হয়, দেখ এন হচ্ছে কি নাম্বার অফ কোয়ান্টা, কতগুলো এরকম ফোটন রয়েছে সেটা কিভাবে বের করব না, টোটাল এনার্জিকে ই টোটাল ডিভাইডেড বাই এনার্জি অফ কি ফোটন, এক একটা এনার্জি ফোটনের, সেটা দিয়ে যদি ডিভাইড করি টোটাল এনার্জিকে, তাহলে ওখানে কত গুলো কোয়ান্টা, নাম্বার অফ কোয়ান্টা কত, বা এন এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো এটা কিন্তু শুধুমাত্র মনোক্রোম্যাটিকের ক্ষেত্রে যেহেতু সব ওয়েভলেন্থ এক, প্রত্যেকের ওয়েভলেন্থ সমান, তার ক্ষেত্রে তুমি এই ব্যাপারটা ইউটিলাইজ করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যদি পলিক্রোম্যাটিক হয়, পলিক্রোম্যাটিক মানে কি? পলিক্রোম্যাটিক মানে হচ্ছে যে ওয়েভলেন্থ আর নট ইকুয়াল। এখানে দেখ, একটা এটার এনার্জি E1, এটার এনার্জি E2, এটার এনার্জি E3, এটার এনার্জি E4, এটার এনার্জি E5, এর ফ্রিকোয়েন্সি নিউ1, নিউ2, নিউ3, নিউ4, নিউ5, ওয়েভলেন্থ λ1, λ2, λ3, λ4, λ5, এরকম সব হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবি যে এনার্জি এবং ফ্রিকোয়েন্সি তাদেরকে অ্যাড করা যেতে পারে। এনার্জি পরপর, এনার্জি তো সবসময় অ্যাড করা যেতে পারে, তোমার 2 কিলো ক্যালোরি এনার্জি আরেকজনের 5 কিলো ক্যালোরি, আলাদা হলেও অ্যাড করা যেতে পারে সেম ইউনিটে হলে। ফ্রিকোয়েন্সিও তুমি অ্যাড করতে পারো, কিন্তু ওয়েভলেন্থ কিন্তু রেসিপ্রোকালি অ্যাড করতে হয়। মানে এটাতে টোটাল এনার্জি তুমি এইভাবে বের করতে পারো যে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, এরকম ভাবে তুমি টোটাল এনার্জি বের করতে পারো। কিন্তু ফ্রিকোয়েন্সিটাও তুমি বের করতে পারো, ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি, তুমি সেটা অ্যাড করতে পারো, নিউ1 প্লাস নিউ2 প্লাস নিউ3 প্লাস নিউ4, এরকম করতে পারো। কিন্তু ল্যামডাগুলো ওইভাবে করতে পারবে না। 1/λ1 প্লাস 1/λ2 প্লাস 1/λ3 প্লাস 1/λ4, energy frequency added directly but lambda added reciprocally.
অ্যান্ড ল্যামডা কিন্তু রেসিপ্রোকাল, এখানে এনার্জির সাথে ওটা রেসিপ্রোকাল, মানে ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এই এনার্জির সাথে কিন্তু ল্যামডার ইনভার্স রিলেশনশিপ আছে। তাহলে এনার্জি যদি ডাইরেক্টলি এরকম 1 2 3 4 করে অ্যাড করা যায়, ল্যামডা কখনো ডাইরেক্টলি ওরকম অ্যাড করা যাবে না, কারণ এনার্জির সাথে ল্যামডার কিন্তু ইনভার্স রিলেশনশিপ আছে, রেসিপ্রোকাল রিলেশনশিপ আছে। সেই জন্য পলিক্রোম্যাটিক লাইটের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে করা যায় না, মোনোক্রোম্যাটিকের ক্ষেত্রে কিন্তু এইসব জিনিসগুলো করা যায়, পলিক্রোম্যাটিকের ক্ষেত্রে এটা করা যায় না। আমরা এই মোনোক্রোম্যাটিক এবং পলিক্রোম্যাটিকের ওপরে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম দেয়, সেটা আমি একটু তোকে বলছি। দেখ, এখানে আছে একটা অঙ্ক যে 1000 ওয়াট রেডিও ট্রান্সমিটার অপারেটস এ ফ্রিকোয়েন্সি অফ 880 কিলোসাইকেলস পার সেকেন্ড, হাউ মেনি প্রোটনস পার সেকেন্ড ডাজ ইট এমিট? কতগুলো ফোটন পার সেকেন্ডে এটা এমিট করবে? তাহলে এটা কি হবে, অ্যান্সারটা কি কে বলতে পারবি? যে দেখ 1000 ওয়াট রেডিও, এটা transmitter operates a frequency of 880 kilocycles per second. How many photons per second does it emit? কতগুলো ফোটন সেটা এমিট করছে বলতে হবে। তাহলে এটা কিভাবে বলবি? আচ্ছা, আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে, দেখ যে 1000, এখানে দেখ 1000 ওয়াট মানে কি? মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। এনার্জি হচ্ছে কি না 1000 জুল পার সেকেন্ড, এটাই হচ্ছে এনার্জি। তো 1000 জুল পার সেকেন্ড এটা যদি এনার্জি হয়, ডিসাইড করব আনসারটা কি বি হবে? হ্যাঁ আনসারটা কি বি হবে 1.72 into 10 to the power 30? এটা বলছিস? আচ্ছা, আমি একটু করে দেখছি, আমার তো সেই অর্থে মনে নেই ঠিক, আমি কোশ্চেনটা তুলেছিলাম কিন্তু এটা নিটে এসছিল, কিন্তু আমার ঠিক অ্যান্সারটা মনে পড়ছে না। আমি করে দেখছি, যে ওটা যদি হয় তাহলে তো ভালোই, না হলেও আমার 10 to the power 34 এসেছে, 1.72 into 10 to the power 34 এসেছে, কিন্তু যেহেতু ওটাই ক্লোজের সেখানে বি বলছি। 10 to the power 34, হ্যাঁ, আমার 34 আসছে। কিন্তু 1.72 এসছে, হ্যাঁ 1.72 এসেছে। 34 তো কোনো অপশনই নেই। আচ্ছা, না না, ওটা আমারই ভুল, ওটা 30 হবে। ঠিক আছে, আমি দেখছি। এনার্জি ইকুয়ালস টু এন এইচ নিউ, কারণ যে কোনো এনার্জি হচ্ছে কি না এইচ নিউ এর এন মাল্টিপ্লিকেশন করলে যেটা হয়, তো এই এন এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তো এন ইকুয়ালস টু ই বাই এইচ নিউ। তাহলে ই হচ্ছে কি না 1000 জুলে, ওটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে কি না তোর এইচ এর ভ্যালু হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বসাবো। আর হচ্ছে তোর কি আছে জানো, 880, এটা কিলো সাইকেল আছে, সাইকেলস পার সেকেন্ড হচ্ছে হার্জ, তাহলে এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে তোকে মাল্টিপ্লাই করতে হবে যদি তুই এই কিলো সাইকেলসটাকে সাইকেলস পার সেকেন্ডে যেতে চাস। তাহলে এই ভ্যালুটা দেখ, এখান থেকে তো 10 টু দি পাওয়ার 3, আর এটা তো ডাইরেক্টলি তোর বাদ হয়ে গেল, ডাইরেক্টলি চলে গেল। তো এটা 10 টু দি পাওয়ার 34টা উপরে চলে আসছে। কত আসছে? অপশন সিটা হচ্ছে।
না, অপশন বি আসছে, এইটা আসছে 1.7139 ইন্টু 10 টু দি পাওয়ার হ্যাঁ স্যার অপশন বি আছে। 30, এইটা আসছে, ডি না বি আসছে, এটা আসছে, ঠিক করে হিসাব কর, দেখ এটাই পাবি, হ্যাঁ স্যার হ্যাঁ। এটাই আসছে। যাকে যেটা বললাম, সিম্পল ব্যাপার, এনার্জিটা দেওয়া রয়েছে, ফ্রিকোয়েন্সি, এগুলো কিলো সাইকেল ফাইকেল, ওগুলো খেয়াল রাখবি, কারণ ওগুলোর জন্য কিন্তু তোর 10 টু দি পাওয়ারে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তো সেই জন্য ওটা একটু খেয়াল করে করবি আর কি, সেটার কথা বললাম। নেক্সট হচ্ছে আরেকটা অঙ্কের কথা চলে আসছি। The eyes of certain members of reptile family pass a visual signal to the brain when the visual receptor are struck by the photons of wavelength 890 nanometer. If the total energy of 3.5 into 10 to the power minus 14 joule is required to trip signal, what is the minimum number of photons that must strike the receptor? এটা কিন্তু নিটের কোশ্চেন, এটা নিট থেকেই তোলা কোশ্চেন, এবং আইজ যে রিসেপ্টার সে কতগুলো আর কি ওয়েভলেন্থের সিগন্যাল পাঠাচ্ছে, সেটা করসপন্ডিং টু 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল যদি হয়, তাহলে মিনিমাম নাম্বার অফ ফোটন কতগুলো হবে। ভাষা টাষা ছেড়ে দে, মূল ব্যাপারটা যেটা আসছে সেটার উপরে কনসেন্ট্রেট কর, এবং সেটার উপরে কনসেন্ট্রেট করলে দেখবি ই টোটাল, এখানে কি আসছে না, ই টোটাল হচ্ছে এন ইন্টু এইচ সি বাই ল্যামডা, এইচ নিউ মানে সি বাই ল্যামডা, তো ই টোটাল ইকুয়ালস টু কি না 3.15 এটা বলেছে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল, এটা বলা আছে। তাহলে আমি লিখতে পারি যে 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইকুয়ালস টু এন ইন্টু, আনসারটা কি সি হবে? হ্যাঁ স্যার 1.35 into 10 to the power 5 আসছে আমার। দেখছি। আচ্ছা, এইচ আর সি, এটা মনে রাখবি যে এইচ ও কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট, এটা সবসময় কোনো সময় চেঞ্জ হয় না, এটাকে মাল্টিপ্লাই করলে সবসময় 19.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 জুল সেকেন্ড হয়, কারণ এইচ আর সি সবসময় হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো একটু মনে রাখতে হয়, কারণ বসিয়ে বসিয়ে ভ্যালু, এটা লাইটের ভেলোসিটি, ওটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তো এটা 19.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 জুল সেকেন্ডে বললাম, আর এটা হচ্ছে ওয়েভলেন্থ ল্যামডা 890 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে এটা জুলেতে 9, ওটা জুলে বসানো রয়েছে, 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটারে করলাম, এটা মিটারে করা, মিটার লিখতে হবে না, মিটারে। এখান থেকে এন এর ভ্যালু বের করছি, এখান থেকে এন এর ভ্যালু বের করছি, দাঁড়া, এন এর ভ্যালু যদি বের করি 890 ইন্টু 3.15 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর ওখানে হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 14, 26, এটা হচ্ছে 26 মানে 3, এটা 1.41 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই অপশনটাই আসছে, 1.41 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই অপশনটা আসছে। স্যার এটা ক্যালকুলেট করব কি করে? এটা তো বিশাল বড় ক্যালকুলেশনটা। আমি ওই রাফ করতে হবে রে, কিছু করার নেই, চেষ্টা করে করে করতে হবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, অনেকেই খুব তাড়াতাড়ি করতে পারে।
অনেকেই খুব তাড়াতাড়ি করতে পারে, তার কিছু নিয়ম কারণ আছে। যাকে আমিও জানি আর কি কিছু কিছু নিয়ম কারণ, আমি সেটা বলবো কোন একদিন ক্লাসে, আমি বলবো যে কি করে বড় লার্জ ক্যালকুলেশন গুলো কি করে ছোট তাড়াতাড়ি করা যায়, সে ব্যাপারটা একটু শেখার দরকার। এগুলো সব শেখার মধ্যে পড়ছে। ম্যাথসের টিচাররা এগুলো খুব ভালো শেখাতে পারে, অনেকগুলো টেকনিক আছে। যাক, আমরা কেমিস্ট্রির আমিও শিখেছিলাম এসব টেকনিক, যে কি করে মুখে মুখে তাড়াতাড়ি, কারণ ক্যালকুলেটর ছাড়াই তোকে করতে হবে এই ব্যাপার স্যাপারগুলো, এবং তুই সময়ও খুব কম পাবি টাইম। যাকে, তো আমরা আহ চলে এলাম আজকে বোর অ্যাটমিক মডেলের ক্ষেত্রে বিষয়টা নিয়ে আলোচনা করতে। বোর অ্যাটমিক মডেল, এবং বোর অ্যাটমিক মডেলের বেসিক ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, এবং কয়েকটা দেখ, বোর অ্যাটমিক মডেল এমনি বোর্ডসের সিলেবাসেও রয়েছে, কিন্তু আমাদের এখানে যে পোর্শন থেকে কোশ্চেন আসে, যে জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা কিন্তু এই যে আমরা বোর্ডের যে বিভিন্ন ক্যালকুলেশন আছে, রেডিয়াস বা ভেলোসিটি বা এরকম ধরনের যে ক্যালকুলেশন গুলো রয়েছে, ওই ক্যালকুলেশনের ভিতরকার ব্যাপার থেকে কোশ্চেন টোশ্চেন দেয় নিটেতে, দেখেছি। তো এইটা একটা পার্ট। আর একটা কোয়ান্টাম নাম্বার, সেই পার্টটা, কোয়ান্টাম নাম্বারটা করলেই মোটামুটি আমাদের বেশিরভাগটাই রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা ওই ওই জায়গাটা, কোয়ান্টাম নাম্বারের যে জায়গাটা আছে, ওয়েভ মেকানিক্যাল পার্ট আর কি, সেটা করলে হয়ে যাবে। তো ইম্পর্টেন্ট পার্টের মধ্যে কিন্তু বোর অ্যাটমিক মডেল পড়ছে, রাদারফোর্ড যেরকম। তো দেখ, বোর অ্যাটমিক মডেলে যেটা আমরা প্রাথমিকভাবে এটা বলতে চাইছি, যে বোরের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু প্রথম কথা হচ্ছে যে নিউক্লিয়াস একটা সেন্টার, এবং সেখানে অল প্রোটনস আর নিউট্রনস প্রেজেন্ট, এই কথা কিন্তু বোরও বলেছিলেন। এটা কিন্তু রাদারফোর্ডের যে বক্তব্য তাতে ইনট্যাক্ট ছিল। আর একটা কি না, an electron revolves round the nucleus in circular orbit without losing any kind of energy because if centrifugal, দেখ, একটা যদি অ্যাটম, একটা ইলেকট্রন, সেটা যদি ভি ভেলোসিটিতে, ভি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরে, তাহলে তার একটা আউটওয়ার্ড ফোর্স তার উপরে কাজ করে, হুইচ ইজ নোন অ্যাজ সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কত না, এম ভি স্কোয়ার বাই আর, যেটা আউটওয়ার্ড ফোর্স। কিন্তু একটা ইনওয়ার্ড ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, সেটা কত, ইনওয়ার্ড ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা হচ্ছে কত না, এখানে জেডটা যদি প্রোটন থাকে, তাহলে একটা ইলেকট্রনের সাথে তার অ্যাট্রাকশন হচ্ছে ই ইন্টু জেড ই ইন্টু পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, কে একটা কনস্ট্যান্ট থাকবে, ডিভাইড বাই আর স্কোয়ার। এ কথা আমি আগেও বলেছিলাম। তো টু জেড ই স্কোয়ার কে ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এইটা সবসময় কোনো একটা পার্টিকুলার সেলে কোনো ইলেকট্রন থাকলে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তার যে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে আউটওয়ার্ড যে ফোর্স, সেই ফোর্সটা কিন্তু ইনওয়ার্ড যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে ব্যালেন্স করছে। তো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এইটার ব্যাপারটার সাথে ব্যালেন্স করছে। তো এটা কিন্তু বোরের থিওরির বক্তব্য। বোরের থিওরিতে এই বক্তব্য ছিল, কিন্তু যেটা এগুলো কিন্তু রাদারফোর্ড থিওরির সাথে একই বক্তব্য, রাদারফোর্ড থিওরির এই বক্তব্যগুলোই ছিল। কিন্তু যেটা আলাদা ছিল সেটা কি না, আলাদা ছিল সেটা হচ্ছে কি না, একটা জিনিস সবসময় তোকে ভাবতে হবে, সেটা হচ্ছে কি না, একটা অ্যাটমে যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে অনেকবার প্রশ্ন দিয়েছি অনেক ইয়েতে, যে হাইড্রোজেন অ্যাটমের কটা সেল থাকে, পসিবল অরবিট কত থাকে, কারণ একটা, দুটো, তিনটে, ইনফিনিটি থাকে সব সময়তেই, কিন্তু ইনফিনিটি নাম্বার পসিবল অরবিট থাকেই। একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, আর বাকি অরবিট গুলো হচ্ছে এক্সাইটেড লেভেল, যে লেভেলে ইলেকট্রন কখনো যেতে পারে, কিন্তু এক্সাইটেড লেভেলে কখনো ইলেকট্রন থাকে না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে কি না, গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রন থাকবে সে ফোটনকে অ্যাবজর্ব করে এক্সাইটেড স্টেটে দেয়, কিন্তু কখনোই কোনো এক্সাইটেড স্টেটের ইলেকট্রন সে ফোটন অ্যাবজর্ব করে না। এই কথাটা মনে রাখবি, এটা তোর কাজে লাগবে। আমি তোকে বলছি, নো এক্সাইটেড ইলেকট্রন অ্যাবজর্ব ফোটন।
কোনো এক্সাইটেড ইলেকট্রন কখনো ফোটন অ্যাবজর্ব করে না, কথাটা বোঝার চেষ্টা কর। এখান থেকে হচ্ছে ইলেকট্রন জাম্প করে এখানে গেছে অ্যাবজর্ব করে, এটা হচ্ছে এইখান হ্যাঁ এখানে ইলেকট্রনটা ছিল, সে হয়তো এই জায়গাটা গেছে, এবার তার পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে ফিরে আসা, ওইখান থেকে জাম্প করে আবার উপরের সেলে যাবে না। কারণ একটাই কথা তুই মনে রাখবি যে ইলেকট্রন যখন লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যায় তখন সেটা সিঙ্গেল ট্রানজিশন হয়। সিঙ্গেল ট্রানজিশন মানে কি, 2 নম্বর থেকে 6 নম্বরে গেল, 2 নম্বর থেকে 10 নম্বরে গেল, 2 নম্বর থেকে 5 নম্বরে গেল। কিন্তু যখন ইলেকট্রনের ডিমোশন হয়, উপর থেকে যখন ইলেকট্রন নিচে আসে, তখন কিন্তু সেটা তার সাকসেসিভ ডিমোশন হয়। মানে কি না, একটা ইলেকট্রন ধর 2 নম্বর সেল থেকে একেবারে 6 নম্বর সেলে গেছে, এটা হচ্ছে 6 নম্বর সেল, 2 থেকে গেছে বা 1 থেকে গেছে, তো এর আগে 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে ইত্যাদি আছে, তো 2 নম্বর সেল থেকে গেছে, তার মানে সে 6 নম্বর সেল থেকে একেবারে 2 নম্বর সেলে আসার প্রবাবিলিটি খুবই কম হতে পারে। কিন্তু তার কাছে অনেকগুলো প্রবাবিলিটি আছে, 6 থেকে 5 এ আসতে পারে, 6 থেকে 4 এ আসতে পারে, 6 থেকে 3 এ আসতে পারে, 5 থেকে 4 আসতে পারে, এরকম অনেকগুলো ডিমোশনের সময় অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে। কিন্তু প্রমোশনের সময় ইলেকট্রনের যখন প্রমোশন হয় তখন কিন্তু একটাই মাত্র তার পসিবল হয়ে থাকে, যে ওয়ে ধরেই সে যায়, সিম্পল কথা। এবং তার অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, সব সময় h/2π এর সিম্পল মাল্টিপল হবে। দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, এটা বোর্ডেও কাজে লাগে, সব জায়গাতেই কাজে লাগে, এটার কোনো বাজ বিচার নেই। সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রন কিন্তু যে কোনো অরবিটে ঘুরতে পারে না, ইনফাইনাইট পসিবল অরবিট আছে। দেখ ভালো করে কথাটা লেখা আছে, দেখ এই কথা কোথাও বোর্ডের থিওরিতে লেখা থাকবে না, দেখতে পাবি। কারণ এটা ঠিক বোর্ডের থিওরি তোকে লেখানো হচ্ছে না, রাদার এমন ভাবে থিওরিটাকে প্রজেক্ট করা হচ্ছে যাতে করে তোর নিটের পরীক্ষার জন্য কাজে লাগে। ইনফাইনাইট নাম্বার অফ পসিবল অরবিট আছে around the nucleus, but electron is allowed to evolve in those orbital where the nvr equals to nh/2π। তুই একটা অরবিট, কথাটা ভালো করে বোঝ, এই একটা অরবিট, এই একটা অরবিট, এটা 1 নম্বর অরবিট, 2 নম্বর অরবিট, এর মাঝখানের যে জায়গাটা এটাকে বলে ফরবিডেন জোন। এই জায়গার নাম হচ্ছে ফরবিডেন জোন। ওখানে থাকে না ইলেকট্রন, ওখানে ইলেকট্রন কখনো থাকতে পারবে না, কারণ সার্টেন কোয়ান্টাম অ্যাবজর্ব করার পরে জোনটাকে ফরবিডেন জোন বলে, যে দুটো অরবিটের মাঝখানের যে জায়গাটা তাকে বলে ফরবিডেন জোন। দুটো অরবিটের মাঝখানের যে জায়গা সেই এরিয়াটাকে বলে হচ্ছে ফরবিডেন জোন। ওখানে কখনো ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। ইলেকট্রন যখন যায় এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে যেতে পারে, কিন্তু ওই জায়গাতে ইলেকট্রন থাকতে পারবে না, 1 নম্বর আর 2 নম্বর সেল। মাইন্ড দ্যাট এটা কিন্তু বোরের থিওরি অনুযায়ী, এটা কিন্তু হাইজেনবার্গের প্রিন্সিপাল বা এইসব অনুযায়ী নয়। এই ব্যাপারটা তোকে খেয়াল করতে হবে। তুই বলবি যে হাইজেনবার্গের প্রিন্সিপাল অনুযায়ী, এখন যেহেতু পড়ে গেছিস তুই হয়তো বলবি যে অরবিটাল তো সব জায়গায় ইলেকট্রন থাকতে পারে, এইসব কি উল্টোপাল্টা পড়াচ্ছেন, বাচ্চা বলে যা খুশি তাই বলবেন, আমি শুনবো না। না, এরকম বলতে নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি যখন বোর পড়াচ্ছি তখন বোরের যে কনসেপ্ট, বোরের যে আইডিয়া, সেই অনুযায়ী আমি তোকে বলবো যে বোরের থিওরিতে কিন্তু অরবিটের কনসেপ্ট ছিল, অরবিটালের কনসেপ্ট ছিল না। তার মানে হয় 1 নম্বর সেল ইলেকট্রন আছে, নয় 2 নম্বর সেল ইলেকট্রন আছে। 1 আর 2 এর মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকার জায়গা নেই, কোনো ইলেকট্রন নেইও। তো ওই জায়গাটাকে বলে ফরবিডেন জোন, যে জায়গায় কিন্তু ইলেকট্রন কখনোই পাওয়া যাবে না। কারণ কি না, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু কোনো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে না, তার যে ভ্যালুটা সেটার সাথে ইলেকট্রনকে ম্যাচ করতে হবে। একটা ধর 1 নম্বর সেলের অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু h/2π, 2 নম্বর সেলে 2h/2π, 3 নম্বর সেলে 3h/2π, 4 নম্বর সেলে 4h/2π। হলো তো, বয়েই গেল। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে হয় 1 নম্বর সেলে থাকবে, না হয় ইলেকট্রনটা 2 নম্বর সেলে থাকবে। কারণ ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে তো ম্যাচ করতে হবে, এমভিআরটা ম্যাচ করতে হবে, তবেই তো ইলেকট্রনটা ওই সেলে থাকবে। তো কখনোই কিন্তু এটা 1.5h/2π বা 2.5h/2π এরকম ধরনের হতেই পারে না।
সেই জন্য ইলেকট্রন কিন্তু যে কোনো জায়গায় থাকার কোনো পসিবিলিটি নেই। ইলেকট্রন কিন্তু কয়েকটা সিলেক্টেড এনার্জি লেভেলে থাকবে, এবং যেটার কথা আমরা পরবর্তীকালে জেনেছিলাম যে যাকে বলে স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, সাচ অরবিটস ইলেকট্রন ডু নট লুজ এনি কাইন্ড অফ এনার্জি। এখানে কিন্তু ইলেকট্রন এনার্জি লুজ করার কোনো ব্যাপার নেই, ইলেকট্রন এনার্জি লুজ করবে না। 1 নম্বর সেলে একটা হাইড্রোজেনের ইলেকট্রন আছে, ও থোড়ি এনার্জি লুজ করতে যাবে। ওকে তুমি যদি জোর জবরদস্তি 2 নম্বরের সেলে পাঠিয়ে দাও, ও তাহলে এনার্জি লুজ করে 1 নম্বর সেলে আসবে। কিন্তু গ্রাউন্ড স্টেটে বা নর্মালি রিভলভ করছে যেসব ইলেকট্রন, তারা কিন্তু কখনো এনার্জি রিলিজ করবে না। স্টেশনারি অরবিটের কনসেপ্টে পরিষ্কার করে বলা আছে, তার মানে ইলেকট্রন গুলো কিন্তু তাদের করসপন্ডিং যে লেভেল n = 1 বা n = 2 বা n = 3 এরকম থাকতে পারে, এবং কোনো সময় কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু এনার্জি লুজ করবে না। কিন্তু 1 নম্বর সেল ইলেকট্রন যদি 3 নম্বর সেলে পাঠিয়ে দাও, বা 3 কে যদি 2 নম্বর সেলে 2 নম্বর সেলের ইলেকট্রনকে যদি 3 নম্বর সেলে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু তারা আবার নিচের লেভেলে ফেরত চলে আসবে, কারণ গ্রাউন্ড স্টেট লেভেলটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল। চল আমরা একটা বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি। ইলেকট্রনস jumps from one stationary orbit to another, কথাটা বোঝা যাচ্ছে, one stationary orbit to another stationary orbit by absorbing or by emitting a photon of energy equal to the difference of energies of stationary orbit। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ধর এটা 3 নম্বর সেল, এটা 4 নম্বর সেল, তাহলে এর মধ্যে কতটা এনার্জি দিবে? E3 মাইনাস E4, এইটাই হচ্ছে ডিফারেন্স, বা E4 মাইনাস E3, দিস ইজ দ্য ডিফারেন্স। তো যখন একটা ইলেকট্রন সে যখন 4 নম্বর সেল থেকে 3 নম্বর সেলে আসবে, এই ডিফারেন্স অ্যামাউন্ট অফ এনার্জিটা রেডিয়েট করবে, বা 3 নম্বর সেল থেকে যখন 4 নম্বর সেলে যেতে যাবে, এই ডিফারেন্স এনার্জি অ্যামাউন্টটা কিন্তু সে অ্যাবজর্ব করবে, যেটাকেই বলা হয় কি না কতটা এনার্জি এমিশন হলো বা অ্যাবজর্পশন হলো ডিউরিং দ্য ইলেকট্রনিক ট্রানজিশন। ইলেকট্রন যখন ট্রানজিট করছে, ইলেকট্রন যখন জাম্প করছে, তখন কতটা এনা হলো সেটার ব্যাপারেই আমরা বলতে চাইছি। আর কি না, সব সময়তেই এটা যখন ইলেকট্রন জাম্প করে আপার সেলে যাবে, তখন মনে রাখবি যে এনার্জি অ্যাবজর্ব, ফোটন অ্যাবজর্ব, কিন্তু এনার্জি রিলিজ। আর এখানে হচ্ছে কি, ফোটন এমিটেড, এনার্জি ডিক্রিজ। এই কথা দুটো মনে রাখবি। যখন আপার সেল থেকে লোয়ার সেলে আসে, তখন এনার্জি কমছে, ফোটন এমিট হচ্ছে। আর যখন লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাচ্ছে, তখন ফোটন অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে। ফোটনের এনার্জি মানে ওই ইলেকট্রনের এনার্জিটা ইনক্রিজ করছে। তো এই দুটো বেসিক কথাবার্তা, ফোটনের সাথে এনার্জি রিলেশনশিপ, এটা কিন্তু খেয়াল রাখবি, এই ব্যাপারটা দরকার। এনিওয়ে, আমরা একটা এক্সাম্পলের দিকে যাচ্ছি। হাইড্রোজেন অ্যাটম, এরকম একটা ব্যাপার আছে না যে ইলেকট্রনসরা নিজেদের শেলসের মধ্যে সারাক্ষণ জাম্প করে, তো সেই জাম্পিং করার জন্য এনার্জি কোথা থেকে পাচ্ছে? মানে ও ইলেকট্রন তো একটা কোনো শেলের মধ্যে ফিক্স থাকে না, কখনো 1 থেকে 2 তে চলে যায়, কখনো 3 তে চলে যায়, আবার 1 এ আসে, তো সেই এনার্জিটা কোথায় পাচ্ছে? না, কখনো 1 থেকে 2 তে যায় না, কখনো 1 থেকে 2 তে যায় না। গ্রাউন্ড স্টেটে যখন থাকবে সে এনার্জি রেডিয়েট করে না, সেই জন্যই তাকে বলে স্টেশনারি স্টেট। তুমি যদি বাইরে থেকে এনার্জি দাও, বাইরে থেকে যদি সোর্স অফ এনার্জি তুমি দাও, তবেই কেবলমাত্র ইলেকট্রনটা সেই ফোটন অ্যাবজর্ব করে তবেই যাবে। না হলে নর্মালি হাইড্রোজেনে যদি 1 নম্বর সেল ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন কিন্তু কখনোই জাম্প করে 2 নম্বর বা 3 নম্বর বা 5 নম্বর সেলে যেতেই পারে না, কোনোদিনই যাবে না। কারণ স্টেশনারি কনসেপ্টে পরিষ্কার বলা আছে যে electron while revolving in such orbits, electron does not lose any kind of energy. Such orbits are called stationary orbit. সেখানে কিন্তু কোনো এনার্জি লুজ করবে না, এনার্জি গেইনও করবে না। বাইরে থেকে যদি এনার্জি দেয়া যায়, তাহলেই কেবলমাত্র সে এনার্জি অ্যাবজর্ব করতে পারে এবং লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যেতে পারে। যদি না দেয়া হয়, যদি আমরা এনার্জি না দিই, তাহলে সে কোথা থেকে এনার্জি পাবে? সে কিন্তু কখনোই জাম্প করে যাবে না, 1 নম্বর সেল থেকে 2 নম্বর সেলে বা 3 নম্বর সেলে এরকম করে যায় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবি, আমি তোকে বলছি, এগুলো হচ্ছে খুব বুঝতে হয় আর কি, খুব সাধারণ ব্যাপার।
একটু ভালো করে ভাবলেই তুই বুঝতে পারবি যে ব্যাপারটা কি। দেখ, আমি এখানে একটা অ্যাটম এটা বলছি, এবারে এই অ্যাটমের ইলেকট্রনগুলো রয়েছে, তো অনেকগুলো সেল আছে, অনেকগুলো ইলেকট্রন রয়েছে। এবারে এই অ্যাটমের দুটো পসিবিলিটি রয়েছে। কি পসিবিলিটি? না, এমনটা যদি হয় যে ইলেকট্রনটাকে আপার সেলে তুমি পাঠিয়ে দিলে, মানে একটা অ্যাটমের এইখানে একটা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটাকে তুমি এইখানে একটা 3 নম্বর সেলে ছিল, এটাকে 5 নম্বর সেলে তুমি পাঠিয়ে দিয়েছো। তাহলে সেই ইলেকট্রনটা কি করবে? না, জাম্প করে আবার লোয়ার লেভেলে চলে আসবে, এনার্জি এমিট করবে। কিন্তু আর একটা তুমি করতে পারো যে এখানের যে 3 নম্বর সেলের যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটাকে তুমি ইনফিনিটিতে পাঠিয়ে দিলে, তার মানে এটা এখন কনভার্টেড হয়ে গেল এ প্লাস। মানে তখন সে কি করবে? না, তখন সে কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করবে। কেমিক্যাল রিয়াকশন, আন্ডারগো কেমিক্যাল রিয়াকশন। তার মানে অ্যাটম থেকে ইলেকট্রনকে বের করতে গেলে সে আপার সেলেও নিয়ে যাও বা একেবারে বের করে দাও, সবেতেই কিন্তু এক্সটার্নাল সোর্স অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। কারণ অ্যাটমের নিউক্লিয়াস কিন্তু সব ইলেকট্রনকে হোল্ড করে রয়েছে, এবং ইলেকট্রন একটা পার্টিকুলার সেলে ঘুরছে কেন? না, ওই জায়গাটার আউটওয়ার্ড ফোর্স এবং ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্স একে অপরকে কাউন্টার ব্যালেন্স করছে বলে ইলেকট্রনটা ওই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে। এবারে ইলেকট্রনকে যদি তুমি এনার্জি দাও, তাহলে এই যে দুটো ফোর্স সেটা ম্যাচ করবে না। কারণ আমি কি বলেছি, দুটো ফোর্স কি কি? এম ভি স্কোয়ার বাই আর, এটার সাথে কে ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এই দুটো ভ্যালু ম্যাচ করতে হবে, তবেই একটা ইলেকট্রন পার্টিকুলার সেলে ঘুরে বেড়াবে। এবারে বাই চান্স তুই যদি এনার্জি দিয়ে দিস, তাহলে কি হবে? না, এই ভি ভেলোসিটিটা কিন্তু বেড়ে যাবে। তখন এই আউটওয়ার্ড ফোর্স, যেটা আউটওয়ার্ড যে ফোর্সটা, সেই আউটওয়ার্ড ফোর্সটা বেড়ে যাবে। আউটওয়ার্ড ফোর্সটা তখন ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করতে পারবে না। তুই এতটা এক্সটেন্টে এনার্জি দিলি যে ভিটা এমন বেড়ে গেল যে ও অ্যাটম থেকে ছেড়ে বেরিয়ে চলে গেল। দিস ইজ দ্য প্রসেস। আমার কথাটা বোঝার চেষ্টা কর যে তুই একটা অ্যাটম থেকে ইলেকট্রনটাকে কিভাবে বের করবি? হাউ ইজ দ্যাট পসিবল? এমনিতে তো হতেই পারে না, এমনিতে তো হবেই না। কারণ কি? না, ইলেকট্রন কেন একটা অ্যাটমের চারিদিকে ঘুরছে অথচ ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে না? আজকে চিন্তা কর যে আর্থ সানের চারিদিকে ঘুরছে, তো তাহলে আর্থের যে সানের যে অ্যাট্রাকটিভ ফোর্স, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সব প্ল্যানেটকেই কিন্তু টানছে। সান সব প্ল্যানেটকেই নিজের দিকে টানছে। আজকে যদি তোকে একটা প্রশ্ন করে যে আর্থ যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায় কি হবে, আর্থ যদি থেমে যায় তাহলে কি হবে, আর্থ যদি আর ঘুরলো না, আর পাচ্ছি না, অনেক ঘুরেছি, আর ঘুরলো না, কি হবে? যে মুহূর্তে এটা আর্থ করবে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? তার ভেলোসিটি 0 হয়ে গেল। মানে তার একটা আউটওয়ার্ড যে ফোর্স সেটা নেই। তো আউটওয়ার্ড ফোর্স দিয়ে ইনওয়ার্ড যে সানের যে অ্যাট্রাকশন তাকে ব্যালেন্স করছিল, এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। ফলে তখন সান কি করবে? না, আর্থকে যেরকম এক সময় আর্থটা তৈরি হয়েছিল তার উল্টো কেস হবে, যে হু করে বিশাল ভেলোসিটিতে আর্থ কি হবে? না, সানের উপরে গিয়ে আছড়ে পড়বে যদি আর্থ থেমে যায়। ইলেকট্রনও ঠিক তাই, যে ইলেকট্রন কিন্তু রোটেট করছে, ইলেকট্রন থেমে যেতে পারে না কখনো। কারণ এই যে এম ভি স্কোয়ার বাই আর, সেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে ব্যালেন্স করতে হবে। তো তুমি যদি এখন এটাকে ব্যালেন্স না করতে পারো, যদি না ইলেকট্রন ঘোরে, তাহলে কি হবে? না, ইলেকট্রনের টানে, নিউক্লিয়াসের টানে কিন্তু ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে, এটাই হবে। অথবা তুমি যদি বেশি এনার্জি দাও, তাহলে ভেলোসিটি বাড়লে ও অ্যাটম থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে, কারণ আউটওয়ার্ড ফোর্সটা বেশি। আজকে যদি আর্থ যে ভেলোসিটিতে ঘুরছে তার চাইতে হঠাৎ করে যদি আরো বেশি ভেলোসিটিতে বন করে ঘুরতে থাকে আর্থের চাইতে, তাহলে কি হবে?
তাহলে কি ভালো হবে? না, তাহলে ভালো হবে না। কারণ সেক্ষেত্রে সানের যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, যেটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটাকে ব্যালেন্স করতে পারবে না। ব্যালেন্স না করতে পারলে তখন আর্থটা কিন্তু কি হবে না, সে অনেক দূরে সানের অ্যাট্রাকটিভ ফোর্সের বাইরে চলে যাবে, অন্য প্ল্যানেট ছাড়িয়ে অনেক দূর চলে যাবে। তখনও আর আমরা সানের এনার্জি পাবো না, ইত্যাদি পাবো না। সে কত দূরে কোথায় চলে যাবে কে জানে। তো এই ব্যাপারটা ঠিক ব্যালেন্স করেছে। ইলেকট্রনের ক্ষেত্রে ঠিক তাই। সেই জন্য ইলেকট্রন কখনো কিন্তু বিনা এনার্জিতে কিন্তু কখনোই এদিক সেদিক করবে না, এটা করা সম্ভবপর না। তো এখানে একটা আর স্যার এমন হতে পারে যে একটা ইলেকট্রন ধরুন থার্ড সেল থেকে ফিফথ সেলে যাচ্ছে, ও যেই এনার্জিটা অ্যাবজর্ব করছে সেটা একটা ইলেকট্রন যেটা ফিফথ সেল থেকে থার্ড সেলে আসছে সেটা এমিট করছে। বুঝলাম না প্রশ্নটা। মানে কি ইলেকট্রনস গুলো একটা অ্যাটমের কি ইন্টারচেঞ্জ করতে পারে তাদের পজিশনস গুলো? বাইরে থেকে এনার্জি দিলে একটা ইলেকট্রন সে জাম্প করে উপরের সেলে যেতে পারে, আবার পর মুহূর্তেই সে ফেরত চলে আসবে, যদি সোর্স অফ এনার্জিটাকে কাট অফ করা যায়। যদি সে অ্যাটমের পেরিফেরির মধ্যে থাকে, যদি আয়নাইজেশন এনার্জি দাও আর ফিরতে পারবে না। কিন্তু একটা ইলেকট্রন এনার্জি অন্য ইলেকট্রন নিয়ে এসে লাফালাফি করবে, এরকম টাইপের ব্যাপার না, এরকম হবে না। আচ্ছা, এখানে আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নটা তুই ভাববি, আমরা হোমওয়ার্ক হিসাবে রাখলাম। কিছু কিছু প্রশ্ন তোকে চেষ্টা করতে হবে, না হলে তো হবে না, একটু ভাবনা চিন্তা করতে হবে। তো এটাই ইলেকট্রনের জাম্প করা এবং ব্যাক করা সম্পর্কিত প্রশ্ন। তো সেটা তুই চেষ্টা করবি, না পারলে তো আমরা আছি। বোরের রেডিয়াস, আমি বারবার একটা কথা বলে আসছি যে সবসময় একটা নিউক্লিয়াসের সাথে কিন্তু ইলেকট্রনের যে অ্যাট্রাকটিভ ফোর্স জেড ই এখানে আছে পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ, তো তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর কি না, আউটওয়ার্ড যে ফোর্স ইলেকট্রনের আউটওয়ার্ড সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে কত, এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো রেশিও কিন্তু সবসময়, এই দুটো সবসময় ফোর্স ইকুয়াল হবে। একটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স আর ফোর্স অফ অ্যাট্রাকশন এফ সি আর এফ এ সবসময় ইকুয়াল হবে, যার উপর বেস করেই বোরের থিওরিটা দাঁড়িয়ে। তো এখন এটাকে যদি আমি, এটা ছাড়াও বোর কি বলেছিলেন না, আরো একটা কথা বলেছিলেন, এম ভি আর ইকুয়ালস টু কি এন এইচ বাই টু পাই, এটারও কথা বলেছিলেন, এটাও থিওরির মধ্যে ছিল। তো এরপরে আমি যদি ওইটা লিখি তাহলে কি হবে না, ওইটা লিখলে এইখানে কে হচ্ছে কুলম্বিক কনস্ট্যান্ট, তার ভ্যালু হচ্ছে কত 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব। আমি এই ভ্যালুটা বলেছিলাম মনে রাখতে, কে এর ভ্যালুটা এসআই ইউনিটে নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। আর বোর এটাও বলেছিলেন যে এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। এখন এই দুটো যে ভ্যালু তুই পেলি, এইখানটায় যে ভি এর ভ্যালু, এখান থেকে যদি তুই ভি বের করিস তাহলে কি হবে না, এন এইচ বাই 2p ইন্টু এম আর, এন এইচ ইন্টু 2 পাই ইন্টু এম আর, ভি এর ভ্যালু বের করলি, তাহলে ভি স্কোয়ার কি হবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমরা লিখেছি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আর একটা তো আর এমনিতেই ছিল এম ভি স্কোয়ার বাই আর, তো এম ভি স্কোয়ার জায়গাটা লিখলাম আর আরটা অমনি পড়ে রইলো। এখান থেকে যদি আর কে ক্যালকুলেট করিস তাহলে এই জিনিসটা আসে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইন্টু কে বলে এই ইকুয়েশনটা চলে আসে। আমি আবারও বলছি যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেন্ট্রিফিউগাল ফোর্সের ইকুয়াল হয়, আর এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই ইকুয়াল হয় এম ভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, যেটা হয়েছে সেখান থেকে ভি বের করে সেই ভিটা যদি উপরের ইকুয়েশনটায় বসিয়ে দিস তাহলে ওখান থেকে আর এর ভ্যালু বেরোবে। আর এর ভ্যালু বের করাটা বড় ব্যাপার নয়, আর এর ভ্যালু যে কেউ বের করতে পারে, কিন্তু আর এর ট্রিটমেন্টটাই কিন্তু জরুরি, সেই ব্যাপারটাই আমি তোকে বলবো আজকে।
সেটা হচ্ছে যে এখানে যে ভ্যালুগুলো সমস্ত রয়েছে তার মধ্যে একমাত্র এন স্কোয়ার এন আর জেড, এন স্কোয়ার আর জেড এটা বাদ দিলে বাকি সব অংশটাই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.529 অ্যাংস্ট্রম, মানে কি এটা যে কোনো অরবিটের আর nth অরবিটে যে তার রেডিয়াসের ভ্যালু যে কোনো অ্যাটমের, সেটাই হচ্ছে এটা যে 0.529 অ্যাংস্ট্রম এন স্কোয়ার বাই জেড। এটা আমরা বোর্ডসেও এই ফর্মুলাটা পাই, কিন্তু ডেরিভেশন দরকার নেই। কিন্তু এখানে ডেরিভেশনের ব্যাপারটাও কিন্তু দরকার, কারণ ভিতরে ভিতরে ছোটখাটো কোশ্চেন দেয়, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। তো এখন আমাদের বক্তব্য হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে কি না, আমরা যদি এখন জেড এর ভ্যালু এটা যদি হাইড্রোজেন ধরি, এই ফর্মুলাটা যদি হাইড্রোজেনের জন্য ধরি, তাহলে হাইড্রোজেনের জন্য সবসময় জেড এর ভ্যালু 1। তাহলে হাইড্রোজেনের জন্য যদি সবসময় জেড এর ভ্যালু 1 হয়, তাহলে 0.529 এন স্কোয়ার। তাহলে হাইড্রোজেনের যে কোনো সেলের আর রেডিয়াস অ্যাংস্ট্রম ইউনিটে, মাইন্ড দ্যাট অ্যাংস্ট্রম ইউনিটে, অন্য কোনো ইউনিটে নয়, কিন্তু এই ভ্যালুটা অ্যাংস্ট্রম ইউনিটেই আসবে। তো অ্যাংস্ট্রম ইউনিটে কি না 0.529 ইন্টু এন স্কোয়ার, মানে কি হাইড্রোজেনের সেকেন্ড সেলের রেডিয়াস কত, তাহলে তুই এন এর জায়গায় শুধু 2 বসিয়ে দিবি, তাহলে হাইড্রোজেনের যত সেল থাকবে তার সকলের রেডিয়াস তুই পেয়ে যাবি। এবারে ভালো করে বোঝার চেষ্টা কর যে আমি তোকে কি বলছি, তুই সবসময় ভাব। আর যে কোনো রেডিয়াস কি না এন স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি দাঁড়ালো না এখানে আর প্রপোর্শনাল টু এন স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি, মানে তোর যত নিউক্লিয়াস থেকে অ্যাটমটা দূরে যাবে, 1 নম্বর সেল, 2 নম্বর সেল, 3 নম্বর সেল, এরকম করে অ্যাটমটা দূরে যাচ্ছে, তাদের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, মানে রেডিয়াসটা বাড়ছে অনেক বেশি। 1 নম্বর সেলটা যেখানে আছে, 2 নম্বর সেলটা কিন্তু তার 4 গুণ দূরে চলে যাচ্ছে। দেখ, R1 0.529 ইন্টু 1 স্কোয়ার, কিন্তু R2 হয়ে গেল 0.529 ইন্টু 2 স্কোয়ার মানে 4, আবার R3 হয়ে গেল 0.529 ইন্টু 9, আবার R4 হয়ে গেল 0.529 ইন্টু 16। তাহলে এন স্কোয়ারের উপরে এই জিনিসটা ডিপেন্ডেন্ট, কিন্তু যখন কমছে আর এর ভ্যালু কিন্তু কমে যাবে যদি জেড এর ভ্যালু বাড়ে। সেটা হচ্ছে তোর জেডটার ভ্যালুটা যতটা বাড়ছে, তাহলে তাতে কিন্তু আর এর ভ্যালুটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে না, জেড হচ্ছে ওখানে প্রোটন আছে, তো জেড ভ্যালু বাড়া মানে হচ্ছে প্রোটনের নাম্বারটা বাড়া, এবং তার জন্যে ইলেকট্রনকে কিন্তু ও নিজের দিকে বেশি টানছে। তাহলে আজকে চিন্তা করে দেখ যে ইলেকট্রনের নিউক্লিয়াসের টানা, যদি ইলেকট্রনকে যে টানছে সেটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে ইলেকট্রনকে তো আরো বেশি জোরে ঘুরতে হবে। তাহলে আজকে তুই চিন্তা করে দেখ, হাইড্রোজেনের ফার্স্ট সেলের ইলেকট্রনটার ভেলোসিটি আর লিথিয়ামের ফার্স্ট সেল ইলেকট্রনের ভেলোসিটি কি এক হবে না আলাদা হবে? কার ভেলোসিটি বেশি হবে? হাইড্রোজেনের ফার্স্ট সেলের ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে নাকি লিথিয়ামের ফার্স্ট সেলের ইলেকট্রনের ভেলোসিটি বেশি হবে? এটা বল আমাকে। লিথিয়ামের মনে হয়। কেন মনে হয় না? বি কনফিডেন্ট, মনে হওয়ার ব্যাপার নেই, কনফিডেন্ট এখানে। লিথিয়াম হবে, কারণ জেড লিথিয়ামের বেশি, আর ফার্স্ট সেলটা তো দুজনের জন্যই সেম, আর হাইড্রোজেনের জেড ভ্যালুটা কম, তো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য জেড ভ্যালু। তো জেড ভ্যালু যত বাড়ছে আর এর ডিস্টেন্স যত কম হচ্ছে, আর এর ডিস্টেন্স যত কম হবে তত ভি এর ভ্যালুটা বাড়বে। এটাই আমরা বলতে চাইছি যে যত কাছাকাছি চলে আসবে, দেখ আউটওয়ার্ড ফোর্স আর ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্স ব্যালেন্স করতে হবে। সিম্পল ব্যাপার,
যে আউটওয়ার্ড ফোর্সটা, সেন্ট্রিফিউগাল ফোর্সটা ব্যালেন্স করতে হবে ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্সের সাথে। তো যখন সাইজটা ছোট হয়ে গেছে তখন কি হয়ে গেছে না, নিউক্লিয়াসের পুলটা যেটা, টানটা যেটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তাকে আটকানোর জন্য কি করতে হবে না, mv²/r বাইরের ফোর্সটা বাড়াতে পারে দুভাবে। এক হচ্ছে কি না, আর এর ভ্যালু কমলেও কিন্তু বাইরের ফোর্সটা বাড়বে, কিন্তু এফেক্টটা বেশি হবে কিন্তু ভি এর ভ্যালুটা যদি বেড়ে যায়, কারণ ভি এর স্কোয়ারের সাথে ব্যাপারটা রিলেটেড। সেই কারণে লিথিয়ামের যে ফার্স্ট সেলের ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন কিন্তু কি বেশি জোরে ঘুরবে। আজকে যদি আমি ইউরেনিয়াম ভাবি, আজকে যদি আমি থোরিয়াম, পোলোনিয়াম এইসব ভাবি, তাদের কিন্তু ফার্স্ট সেল, তাতে ফার্স্ট সেলেতে ইলেকট্রন অনেক বেশি জোরে ঘুরবে। আজকে তুই আমাকে বল যে কার ফার্স্ট সেল R1 সব থেকে বড়, R1 সব থেকে বড়, লার্জেস্ট ফার্স্ট সেলের সাইজটা সব থেকে বড় কার? হাইড্রোজেনের। অবভিয়াসলি, কারণ হাইড্রোজেনে জেডটা 1 দিয়ে ডিভাইড হচ্ছে, বাকি সকলের জেডের ভ্যালু কিছু না কিছু রয়েছে, 2, 3, 4। মানে কি না, 1 নম্বর সেল যদি এনটাকে যদি তুই এখানে রাখিস, তাহলে 1 নম্বর সেল, সকলের যদি 1 নম্বর সেল ধরিস প্রত্যেকের, তাহলে কিন্তু সব ক্ষেত্রেই তুই জেডের ভ্যালু পাবি, সেটা হাফ হয়ে যাবে বা 1/3 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, এরকম ধরনের করতে থাকবে। তার মানে হাইড্রোজেনের ফার্স্ট সেল যে ডিস্টেন্সে আছে সেই ডিস্টেন্সে কিন্তু কারোর ফার্স্ট সেল নেই, এবং তার চাইতে অনেক কাছে আছে। হাইড্রোজেনের কিন্তু ফার্স্ট সেলটা অনেকটাই দূরে আছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের একটা ইলেকট্রন বের করাটা সুবিধা কি সুবিধা নয়, এখান থেকেই কিন্তু প্রশ্নটা চলে আসে। কারণ হাইড্রোজেনের ফার্স্ট সেলটা কিন্তু অনেকটাই দূরে আছে। হাইড্রোজেন কিন্তু খুব সহজেই সলিউশনে কিছু করতে হয় না, H+ দেয়, H+ দিতে পারে, প্রোটন ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারে। এই প্রসঙ্গে আমি আরো 2-4 কথা বলছি। দেখ, রেডিয়াস নিয়ে আরো কয়েকটা কথা আমি তোকে বলছি, যে কথাগুলো কিন্তু আমাদের কোশ্চেনের সাথে কোরিলেটেড। সেটা কি না, প্রথমত দেখ, আমরা কয়েকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে nth সেল যেটা, সেটা কিন্তু R0 মানে কি ফার্স্ট সেল ইন্টু n²। এটা তো সবসময় সত্যি। ফার্স্ট সেল হচ্ছে এইটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম, তাকে n² দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। তার মানে তুই চিন্তা করে দেখ একটা জিনিস, যে R1 ইকুয়ালস টু, যদি হাইড্রোজেন হয় তাহলে R1 ইকুয়ালস টু R0, R2 ইকুয়ালস টু কি না 4R0, R3 ইকুয়ালস টু কি 9R0, R4 ইকুয়ালস টু কি 16R0। এবারে মজাদার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ফরবিডেন জোনের সাইজটা কিরকম। ফরবিডেন জোন মানে কি, মানে হচ্ছে 1 আর 2 এর মধ্যে তার সেপারেশন। দেখ, R2 মাইনাস R1 এটা কত না, R2 কত 4R0, R1 কত R0, তাহলে 4R0 মাইনাস R0 কত 3R0। আচ্ছা, R3 মাইনাস R2 কত না, R3 মাইনাস R2 এটা হচ্ছে 9R0 মাইনাস কি 4R0, তাহলে কত হচ্ছে 5R0। বা তুই এরকম ভাবে করতে পারিস যে 4 মাইনাস 3, তাহলে কি হবে না 4 16R0 মাইনাস 9R0 কত হচ্ছে 7R0। আর কিছু করার দরকার নেই, তুই শুধু দেখ যে এই দুটো নাম্বারকে তুই অ্যাড করে দিবি,
R2 মাইনাস R1, তাহলে কত হয় 2R1 মানে কি 3R0। এ দেখ 3R2 মানে কি হয়ে গেল না 7, 3R2 5, 5R0, এবার 4R3, এটা 7R0। তাহলে আজকে যদি তোকে বলে যে R7 মাইনাস R6, তাহলে তুই করবি কি না এটা 13R0 লিখে দিবি, এই 7 আর এই 6। ফরবিডেন জোন যে মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটার তার সাইজটা কতটা, সেটা যদি R0 যদি 0.529 হয় তাকে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে ওই ডিফারেন্স গ্যাপটা পাবি, সেটা তুই ফটাকসে বের করতে পারবি। সিম্পল ব্যাপার, আমি তোকে সিম্পল ক্যালকুলেশন করলাম। এটা এরিথমেটিক প্রোগ্রেশনে আছে, এটা তুই নিজেও জানিস বা তুই ম্যাথামেটিক্স তো বুঝিসই, তাহলে আমি তোকে আর নতুন করে বলতে চাই না যে এরিথমেটিক প্রোগ্রেশনেই কিন্তু এই ডিফারেন্সগুলো রয়েছে। এরিথমেটিক প্রোগ্রেশন এপিতে রয়েছে সবাই, যে 2 থেকে 1 মাইনাস করছি, 3 থেকে 2 মাইনাস করছি, 4 থেকে 3 মাইনাস করছি, আর এই যে ভ্যালুগুলো আসছে পরপর 3, 5, 7, হ্যাঁ এরকম ভাবে ভ্যালুগুলো আসছে, এগুলো এপিতে আছে, তুই বুঝতে পারছিস। এটা হচ্ছে প্রথম কথা আমি তোকে বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি তোকে বলবো সেটা হচ্ছে কি না, যদি সেম অ্যাটম থাকে, মানে অ্যাটমের কোনো চেঞ্জ না হয়, সেম অ্যাটম, এক নম্বরে যে দুটোই সেম অ্যাটম, আমি কম্পেয়ার করছি একই অ্যাটম, তখন কি না তার আর এ বাই আর বি কোনো একটার রেডিয়াস, মানে কোনো একটা পার্টিকুলার অরবিটের রেডিয়াস আর একটা পার্টিকুলার অরবিটের রেডিয়াস, তার রেশিও কি হবে, সেকেন্ড সেলের রেডিয়াস আর ফোর্থ সেলের রেডিয়াসের রেশিও, তখন কি হবে না তখন হবে এন এ স্কোয়ার বাই এন বি স্কোয়ার। যদি সেম অ্যাটম হয়, ধর হাইড্রোজেনের 4th সেল আর 9th সেলের মধ্যে রেডিয়াসের রেশিওটা কি হবে, তখন তুই কি করবি না 4th সেলের স্কোয়ার 9th সেলের স্কোয়ার করবি, বেরিয়ে যাবে। দ্বিতীয় কথা, 2 নম্বর কথা হচ্ছে কি না, কারণ এখানে জেড এ আর জেড বি একই, মানে একই অ্যাটম। আচ্ছা, যদি সেম অরবিট কিন্তু ডিফারেন্ট অ্যাটম হয়, তাহলে কি হবে আর এ বাই আর বি, এখান থেকে আমি লিখব জেড বি বাই জেড এ। ধর তোকে বললো যে লিথিয়ামের সেকেন্ড সেল আর হাইড্রোজেনের সেকেন্ড সেল, তাদের রেডিয়াসের রেশিও কি হবে, তাহলে এটাকে তুই লিথিয়াম ধরবি, হাইড্রোজেনটাকে সেকেন্ড এটা ধরবি, দুটোই সেম অরবিট বলেছে, তাহলে তুই কি করবি না তাদের যে জেড ভ্যালু যেটা তার রেশিও করবি, জেড এর ভ্যালু রেশিও করবি, তাহলেই তুই পেয়ে যাবি জেড এর উল্টো করে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, জেড এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই আর এ বাই আর বি জেড বি বাই জেড এ, এটা করলেই তবেই বেরোবে। 3 নম্বর কি না সেম রেডিয়াই, মানে রেডিয়াস সেম, তো দুটো অ্যাটমের মধ্যে যদি তুই এই রিলেশনশিপটা ইউজ করতে পারিস, জেড এ এন বি স্কোয়ার ইকুয়ালস টু জেড বি, এটা বি কর, জেড বি এন এ স্কোয়ার। যদি দুটো অ্যাটমের যদি বলে একই রেডিয়াস আছে, কারোর জেড দেয়া আছে বা কারোর জেড দেয়া নেই, কারোর বের করতে হবে, এই দুটো কোয়ান্টিটির মধ্যে কিছু একটা, 3টে দেয়া আছে একটা দেয়া নেই, তাহলে তুই এখান থেকে রিলেশনশিপটা পেয়ে গেলি। এই 3টে রিলেশনশিপ এখানে রেডিয়াস থেকেই আসে, তুই যখন অঙ্ক করতে যাবি দেখবি এই 3টে রিলেশনশিপ তোর পদে পদে লাগবে। আমি তোকে বলছি এগুলো কোথাও দেয়া থাকে না, কিন্তু এগুলো তোকে মানে প্রবলেম করার জন্য নিজেকে জেনারেট করে নিতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু তুই বিপদে পড়ে যাবি, না হলে তুই কিন্তু করতে পারবি না। আমি তোকে বিষয়টা তোকে বললাম, তুই এবারে আমার কথাটা শুনলে, প্রশ্ন দেখলে তুই ভালোভাবে বুঝতে পেরে যাবি।
একই অ্যাটম হলে n স্কোয়ার এর রেশিও করে দিবি, ডিফারেন্ট অ্যাটম হলে যদি অরবিটটা সেম হয় তাহলে তুই তাদের জেড এর ইনভার্স রেশিও করবি, মানে 1/, করবি। আর যদি সেম রেডিয়াই থাকে তাহলে জেড এ এন বি স্কোয়ার মাইনাস জেড বি এন স্কোয়ার এই রেশিও করবি। তো এগুলো লিখে নিবি, এগুলো নোট ডাউন করে নিবি, কারণ আমি টেম্পোরারি ইয়েতে লিখছি আর কি, টেম্পোরারি ফোল্ডারে লিখছি। আমি তো পাওয়ার পয়েন্টের ওখানে লিখছি না, ওখানে জায়গা নেই বলে লিখছি না। তো টেম্পোরারি ফোল্ডারে আমি লিখছি, ন্যাচারালি তুই একটু নোট ডাউন করে নিবি। এখানে দেখ আমরা যে জায়গাটা ছিলাম সেখানে কথা বলছি যে ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্কোয়ার অফ অরবিট নাম্বার। তো হাইড্রোজেন লাইক অ্যাটম যতজন আছে তার ক্ষেত্রে আমি বললাম যে এটা দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এটা দিয়ে ডিভাইড করবি, জেড দিয়ে তুই ডিভাইড করবি, তাহলেই হয়ে যাবে, নতুন কিছু কথা বললাম না। আচ্ছা, এবার আমি তোকে একটা কোশ্চেন দেখাচ্ছি, তুই তার অ্যান্সারটা আমাকে বলবি, তাহলে বুঝতে পারবো যে তুই এটা বুঝেছিস কিনা। ইফ দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ x অ্যাংস্ট্রম, then the radius of second orbit of lithium 2+ ion will be. তোরা বল, এখন এটা তুই বলতে পারবি, এখন বলতে পারার মতো অবস্থায় আছিস, তো সেটা কি হবে তুই বল। Sir, 4x/3 angstrom. আচ্ছা, বলেছে 4x/3 অ্যাংস্ট্রম। দেখ আমরা যদি করি আর কি, এটাকে যদি ও যেভাবে করেছে সেভাবে যদি করি, তাহলে রেডিয়াস অফ লিথিয়াম 2+ বাই হয়তো রেডিয়াস অফ হাইড্রোজেন, এটা যদি করি তাহলে কি লিখতে পারি না, এন অফ লিথিয়াম 2+ স্কোয়ার বাই এন অফ হাইড্রোজেনের তার স্কোয়ার ইন্টু জেডটা উল্টো হবে, জেড অফ হাইড্রোজেন বাই জেড অফ লিথিয়াম 2+। এখানে কি কি দিয়ে দিয়েছে না, লিথিয়াম 2+ এর আমার বের করতে হবে সেকেন্ড অরবিটের, তাহলে হাইড্রোজেনের দিয়েছে এক্স, তাহলে সেটা এক্সটা বসিয়ে দিলাম। তারপরে এটা লিথিয়ামের হচ্ছে এন এর ভ্যালু, মানে সেকেন্ড অরবিট বলেছে, তাহলে এন এর স্কোয়ার মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই এন এর স্কোয়ার হাইড্রোজেনের 1 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে হাইড্রোজেনের 1 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 3। তাহলে এখানে আর অফ লিথিয়াম +2 হচ্ছে 4x/3, তাহলে 4x/3 ও বলেছে, ঠিকই বলেছে, ভেরি গুড। তো এরকম ভাবে আমরা ওর রিলেশনশিপটা কাজে লাগিয়ে এইরকমই কোশ্চেন রেডিয়াস থেকে আমি তোকে আরো দেখাচ্ছি, তুই দেখ, আমি আরো কোশ্চেন এমনিতে দেব। অ্যাকর্ডিং টু দ্য বোর মডেল, রেডিয়াস অফ নিয়ন 9+ আয়ন গ্রাউন্ড স্টেট উইল বি, নিয়ন 9+ আয়নের সাইজ রেডিয়াস কি হবে বল, আমাকে একটু ক্যালকুলেট করে বল। 0.0529 angstrom. স্যার বি হবে। নিয়নের যখন বের করব, এটা হাইড্রোজেন লাইক, তাহলে আর 0.529, জেড, জেডের ভ্যালু হচ্ছে কত না, নিয়নের হচ্ছে জেডের ভ্যালু কত, নিয়নের 10 ইন্টু এন স্কোয়ার, এন তো 1 স্কোয়ার, তাহলে এটাকে 10 দিয়ে যদি ডিভাইড করি
তাহলে আসছে কত 0.0529 অ্যাংস্ট্রম। সিম্পল ব্যাপার, 0.0529 অ্যাংস্ট্রম। তাহলে এরকমই তুই রেডিয়াস থেকে সিম্পল সিম্পল প্রবলেম করতে পারিস। The ratio of spacing between the third and fourth orbit to the spacing between sixth and seventh orbit of hydrogen atom, ফটাক সে বল তো এটা কি आंसर হবে। 7:13। আচ্ছা 7:30। একদম, আমি তোকে তো বলেছি যে তুই থার্ড আর ফোর্থ এর মধ্যে স্পেসিংসটা তুই বুঝে যাচ্ছিস। থার্ড আর ফোর্থ মানে এটা 7 A0 হয়ে গেল, আর সিক্সথ আর সেভেন্থ এর মধ্যে 13 A0 হলো। তো রেশিও একদম পাতি ব্যাপার, পাতি চলে আসছে জিনিসগুলো। তো একটু হেভির দিকে যাই, একটু নিটের মতো করে বলি। তো এখানে একটা জায়গা আমার একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। অ্যাজ পার বোর্ড মডেল অফ হাইড্রোজেন গ্রাফ বিটুইন লগ Rn by R0 অন ওয়াই অ্যাক্সিস অ্যান্ড এন নয়, এটা এন করবি না, এটা এন এর বদলে লগ এন হবে। যেটা পড়েছিল পরীক্ষায় লগ এন দিয়ে, আমি ওটা লিখতে গিয়ে এন হয়ে গেছে। তো এটা এটা কি হবে এই প্রশ্নের উত্তরটা? কিসের কিসের সাথে প্লট করেছে ভালো করে দেখ। যে লগ স্যার মনে হচ্ছে Rn by R0 ভার্সেস লগ n। হ্যাঁ মনে হচ্ছে বি বা সি হবে, আমি একটু কনফিউজড হয়ে গেছি। বি বা সি হবে, মানে এ আর ডি নয়। ঠিক আছে, তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে? দুটো কিন্তু আলাদা কার্ভ। হ্যাঁ স্যার ওটাই ভাবছি, আমি একটু কনফিউজড হয়ে গেছি। আচ্ছা আমি কি হেল্প করব? একটু হেভি এটা, এটাও নিটের একটু কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দে। হ্যাঁ স্যার কেউ বুঝতে বলবি? পারছি না। হ্যাঁ না স্যার আর একটু আমাকে এক মিনিট। স্যার হ্যাঁ স্যার হচ্ছে না। হচ্ছে না তো বললে হবে না, হতে হবে। দেখ খুব সিম্পল ভাবে চল, জটিল করে কখনো ভাববি না। তোকে যা যা পড়ানো হয়েছে সেই সব রিলেশনশিপের উপরেই বেস করে তুই যাবি। আর এন ইকুয়ালস টু R0, আমি এসব কথা লিখি কিন্তু এই কারণে, এইসব কাজে লাগবে বলেই। তোকে এইটা জিনিসটা আমি পড়িয়েছি, অনেকবার বলেছি। R0 মানেই হচ্ছে কি না ফার্স্ট বোর অরবিট, যেটা বোর রেডিয়াস বলে। তো আর এন বাই R0 ইকুয়ালস টু এন স্কোয়ার। তো বোথ সাইড আমি লগ নিলাম, লগ আর এন বাই R0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড 2 লগ এন। তো এটাকে এই পোর্শনটাকে ধরা হয়েছে কি না ওয়াই অ্যাক্সিস, আর এইটাকে ধরা হয়েছে কি লগ এনটাকে এক্স অ্যাক্সিস। তাহলে টুটা কি না এম, আর এটাকে এক্স অ্যাক্সিস। মানে এইটা কি ফর্মে ইকুয়েশনটা আছে, y ইকুয়ালস টু mx। y ইকুয়ালস টু mx কিসের ইকুয়েশন না y Straight ইকুয়ালস line টু mx passing through হচ্ছে origin. স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এর ইকুয়েশন।
তো এটা স্ট্রেট লাইন, একমাত্র এখানে পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন এইটাই রয়েছে। এবার তুই বল যে এটার মধ্যে কি কঠিন আছে জিনিসটা, তোকে লগে দেয়া থাকতে পারে কিন্তু ওটা বড় ব্যাপার নয়, তুই কি রিলেশনশিপ পড়েছিস সেটার উপর বেস করে তোকে এগোতে হবে। দেখ সিম্পল একটা জিনিস, কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে, চেষ্টা করতে হবে যে এটা কি কি পসিবিলিটি আছে, কোনটা হতে পারে, এরকম ভাবে তোকে ভাবতে হবে যে কি কি পসিবিলিটি আছে। দেখ গ্রাফ যখনই দেয়া থাকবে, প্রচুর গ্রাফ দেয়া থাকে, তুই নিশ্চয়ই নিটের কোশ্চেন পেপার খুলে দেখেছিস যে সেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু অনেকই থাকে, অনেক জায়গাতেই কিন্তু পটাং পটাং করে গ্রাফ দিয়ে দেয়। গ্রাফ যখন থাকবে তখন ভাবতে হবে যে কোনো একটা ইকুয়েশন থেকেই ওই গ্রাফটা এসছে, কারণ ইকুয়েশন ছাড়া কিন্তু গ্রাফ হয় না। গ্রাফের নেচারটা কিন্তু একটা ইকুয়েশনকেই রিপ্রেজেন্ট করে। কোন ইকুয়েশন প্যারাবোলিক হতে পারে, হাইপারাবোলিক হতে পারে, ইলিপ্টিক্যাল হতে পারে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হতে পারে, একটা কনস্ট্যান্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তার ইকুয়েশন মাস্ট বি দেয়ার, ইকুয়েশন হতে পারে। এবার তোকে যখন এইটা বলেছে আর এন বাই আর জিরো, তখন তোকে ভাবতে হবে যে এটা দিয়ে কোনো একটা ইকুয়েশন আসবে। তো লগ নিয়ে তোর কাছে যে রিলেশনশিপ জানা আছে সেখান থেকে কিন্তু লগে গিয়ে ইকুয়েশনটা পেতে পারবি। খুবই ইন্টারেস্টিং জিনিস, যত তুই করতে থাকবি, কালচার করতে থাকবি, দেখবি মজাদার লাগবে, তুই ভাবতে পারবি না। হ্যাঁ স্যার, প্রশ্নটা বেশ ভালো। হ্যাঁ, এগুলো এরকমই কোশ্চেন, নতুন নতুন বানানো কোশ্চেন অনেক বানিয়ে নিতে দেয়। আমি বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে পাই আর কি সেই কোশ্চেন গুলো, কিন্তু যত তুই কোশ্চেন করতে থাকবি তত দেখবি যে পড়াশোনাটা একরকম আর কোশ্চেন চলে যাচ্ছে অন্যদিকে। বোর মডেল তুই পড়ছিস আর তোকে নিয়ে যাচ্ছে লগের একটা রেডিয়াসের রেশিও করে তার গ্রাফের প্লটের নেচার। এরকম কেউ গ্রাফ আঁকেই না কোনোদিন, এসব অন্য গ্রাফ দেখবি রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কার্ভ ফার্ভ এইসব রয়েছে। কিন্তু সেই জন্য আমি বলছি যে কোনো জিনিস দিয়ে যে কোনো কোশ্চেন বানানো যেতে পারে, সেই জন্য ওই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে, তোর মধ্যে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। ভেলোসিটির কথা আমি বলছি, তো ইলেকট্রনের ভেলোসিটি নিয়ে আমরা কিছু কথা বলছি। তো ইলেকট্রনের ভেলোসিটি কিন্তু দেখ সেখানে ওই ফর্মুলাটা যেটা রয়েছে, যেটা আমরা ওই সেন্ট্রিফিউগাল ফোর্স এবং এক্সটার্নাল যে অ্যাট্রাকটিভ ফোর্সের সাথে এক্সটার্নাল সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যালেন্স করা, সেই ব্যাপারটা তো আমরা রিলেশনশিপটা আগেই দেখেছিলাম, এবং mvr ইকুয়ালস টু nh/2π এটাও তো আমরা দেখেছি। তো এইখানে যে রিলেশনশিপ, এই দুটোর থেকে আমরা কিন্তু v ইকুয়ালস টু আমরা বের করে ফেলতে পারি। এইখানটায় v আছে এবং সেই ভিটা দিয়ে v ইকুয়ালস টু আমরা যদি বের করি তাহলে z/n। দেখ বিষয়টা হচ্ছে এইগুলো দেখতে হয়, গ্রাফ টাফ এইসব দিলে এইসব জায়গা থেকে দেবে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু n। তার মানে জেড যত বাড়বে তার ভেলোসিটি বাড়বে, জেড যত বাড়বে ভেলোসিটি বাড়বে, কারণ নিউক্লিয়ার ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য তাকে ভেলোসিটি বাড়াতেই হবে, না হলে তো সে নিউক্লিয়াসের টানে ভিতরের দিকে চলে যাবে। কিন্তু এন যত বাড়বে তত কিন্তু ভেলোসিটি কমে যাবে, কারণ নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবে, কাছে ছিল আরো যত দূরে যাচ্ছে তত কিন্তু তার ভেলোসিটিটা কিন্তু অবভিয়াসলি ডিক্রিজ করে যাবে, কারণ নিউক্লিয়াসের যে ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স আর কি, সেটাকে কিন্তু ব্যালেন্স করার জন্যে ইলেকট্রনটাকে বেশি জোরে ঘুরতে হবে না, কারণ mv/r আর তো এমনিতেই বেড়ে যাওয়ার ফলে অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু ওখানে কম পড়ছে, এবং আরটা তো এমনিতেই বেড়ে গেছে, তো ভেলোসিটিটাও অনেক দূরে, তো অ্যাট্রাকটিভ ফোর্সটাও ওখানে কিন্তু কম গিয়ে পড়ছে। তো অবভিয়াসলি ভেলোসিটির সাথে কিন্তু জেডটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং এন এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং যদি ভ্যালু ওয়াইজ যদি আমরা ভাবি যে ভ্যালুগুলো যদি বসাই, z/n এরকম পড়ে রইল, এবং 2.165 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটাই হচ্ছে ভেলোসিটির ভ্যালু হাইড্রোজেন লাইক স্পিসিসের। একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে আমরা যা কিছু করছি কিন্তু হিলিয়াম প্লাস লিথিয়াম প্লাস 3 বা বেরিলিয়াম প্লাস 4 এইসবের জন্য করছি, অন্য কারোর ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলো কিন্তু মিলবে না। এ নিয়ে আমরা পরের দিনকার আরো ডিটেলে আমি তোকে বলবো যে কেন মিলছে না বা কি,
কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই কোয়ান্টিটি যেটা 2.165 ইন্টু 10⁶, এইটা যদি ফার্স্ট অরবিটের হাইড্রোজেনের ভেলোসিটি, তো ফার্স্ট অরবিটে যদি হাইড্রোজেনের ভেলোসিটি হয়, তাহলে আজকে যদি লিথিয়াম 2+ এর বলে যে ফার্স্ট অরবিটে যদি অরবিটটা যদি একই হয়, তাহলে শুধুমাত্র জেড দিয়ে মাল্টিপ্লাই করলেই তুই তার ভেলোসিটি পেয়ে যাবি, অরবিটটা যদি সেম হয়। আর অরবিটটা যদি ডিফারেন্ট হয়, তাহলে অরবিটটার নাম্বারটা দিয়ে ওটাকে ডিভাইড করতে হবে। তোকে বলতে পারে রেশিও অফ দ্য ভেলোসিটি অফ সেকেন্ড অরবিট অফ লিথিয়াম 2+ অ্যান্ড ফার্স্ট অরবিট অফ হিলিয়াম 2+, এরকম করে বলতে পারে। তাহলে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এইসব জিনিসগুলো কিন্তু তুই এই যে বাকি আদার পোর্শনটা রয়েছে সেটা নিয়ে তুই ভাববি না। তুই সবসময় কিন্তু জেড এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এন এর সাথে ইনভার্স। তুই রেশিও করবি যখন, তখন তো এইটা এই তো রেশিওতে থাকবে না। তো রেশিও যখন করবি তখন কিন্তু এখান থেকে খুব মজাদার ব্যাপার পেলে চলে যাবে। প্রচুর প্রচুর কোশ্চেন আছে এরকম ধরনের, যেগুলো আমি তোকে করাবো। এখন জাস্ট আমি সাবজেক্ট ম্যাটারটা রেডি করা, কারণ কোশ্চেন প্রচুর সলভ করে কিছু লাভ নেই যতক্ষণ না তোর সাবজেক্ট ম্যাটারটা তোর মধ্যে আসছে। তুই বুঝতে, ফিল করতে শুরু করবি যে কিরকম ভাবে আমার পড়াশোনা করা উচিত নিটের জন্য, তখনই কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগবে। তখন দেখবি নিজের মধ্যেই অনেক তোর ইয়ে চলে আসবে যে তুই নিজেও নতুন নতুন কোশ্চেন সলভ করতে। সেটা যখন হবে তখন কিন্তু সেটাই, আমি সেটার আশায় রয়েছি। তারপরে তুই নিজেই প্রচুর অ্যান্সার করতে পারবি। দেখ, একটা ইলেকট্রনের এনার্জি কিন্তু দুটো, একটা হচ্ছে কি না তার কাইনেটিক এনার্জি, আর আমি আগের দিনকার বলেছিলাম যে একটা সার্টেন ডিস্টেন্স যদি ইলেকট্রন থাকে, তাহলে তার সাথে নিউক্লিয়াসের যে একটা ডিস্টেন্সে কিন্তু ওই ডিস্টেন্সে একটা পোটেনশিয়াল এনার্জিও থাকে, এবং তার যেটা ভ্যালু হয় সেটা -kz²/r হয়। কারণ এটা ইন্টিগ্রেশন করে r², তার ইন্টিগ্রেশন করে কিন্তু এখানে r চলে আসে, r² হবে না, 1/r² ইন্টিগ্রেশন হচ্ছে r। তো সেটা দিয়ে kz²/r, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর 12 mv² হচ্ছে কাইনেটিক এনার্জি। একটা ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে, সেই ইলেকট্রনটা ঘুরছে, তার জন্যে হচ্ছে কাইনেটিক এনার্জি। এবং ইলেকট্রনটাকে ধরে নিতে হবে যে ইনফাইনাইট থেকে ওই ডিস্টেন্সে এসছে যতখানি ওয়ার্ক করতে হয়েছে, সেই ওয়ার্কটাই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। সবসময় ধরতে হবে যে ইলেকট্রনটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ওই ডিস্টেন্সে এসছে, তাহলে যতখানি তাকে ওয়ার্ক করতে হয়েছে, না তাকে একটা কাজ করতে হয়েছে, তো সেই কাজটাই হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। এই দুটোকে অ্যাড করলে কিন্তু টোটাল এনার্জিটা পাওয়া যায়। এবং আমরা আগেই দেখেছিলাম যে mv² = kz²/r। তাহলে এখান থেকে যদি তুই বসাস এই ভ্যালুগুলোকে, kz²/r পোটেনশিয়াল এনার্জির জায়গায়, যদি এই কাইনেটিক এনার্জির জায়গায় যদি বসাস, তাহলে ওখানে একটা 2 কম ছিল, kz², এই 2টা দিতে হবে 12 mv²। তো বসিয়ে দিলে তাহলে এটা আলটিমেটলি আসে kz²/2r, যেখানে ওই আর এর যে ভ্যালুটা, রেডিয়াসের যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, সেটা যদি বসিয়ে দিস, তাহলে এখানে দেখবি যে আর এর ভ্যালু বসিয়ে দিয়ে, এখানে কোনো আর এর কোয়ান্টিটি নেই, এটা যদি বসিয়ে দিস তাহলে এনার্জিটা তুই পেয়ে যাবি। এবং এই এনার্জিটা তুই চেষ্টা করবি, আমি তোকে এমনি ক্লাসেও বলেছিলাম এবং এখনো বলছি, যে জুল পার অ্যাটমে এই ভ্যালুটা মনে রাখতে 21.79 × 10⁻⁻19 z²/n², এখানে কিন্তু এই কোয়ান্টিটিটা রয়েছে, z²/n², এই কোয়ান্টিটিটা আছে। এবং সেখানে জেড এর ভ্যালু সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে জেড এর ভ্যালু যত বাড়ছে তত কিন্তু তার এনার্জিও বাড়ছে। এনার্জি বাড়ছে মানে নেগেটিভ দিকে এনার্জি বাড়ছে, নেগেটিভ দিকে এনার্জি, আর এনার্জি বাড়বে মানে জিরোর দিকে চলে যাবে, জিরোর দিকে তত যাবে। জেড এর ভ্যালু যত বাড়বে এনার্জিটা তত বাড়বে, বা এন এর ভ্যালু যত বাড়বে এনার্জিটা তত কমবে, ডিক্রিজ করবে। এখানে অনেকগুলো আমি ভ্যালু লিখে দিয়েছি, যেগুলো তুই সময় সময় চেষ্টা করে দেখবি যে একটা জুলে আছে আর্গে,
আর এটা ইলেকট্রন ভোল্ট আছে 1.6 × 10⁻19 জুল, আর ইলেকট্রন ভোল্ট আছে এটা ক্যালোরিতে 23.056 কিলো ক্যালোরি। এটা দিয়ে এখান থেকে তুই এতগুলো ভ্যালু আমি দিয়েছি, কারণ অঙ্ক কিন্তু বিভিন্ন রকমের দিচ্ছে, বিভিন্ন টাইপের দিচ্ছে, তো সেখানে কিন্তু তোর কোন রিলেশনশিপটা কাজে লাগবে সেটা তো আমরা বুঝতে পারি না, তো আমরা এরকম করে দিচ্ছি। আমি আজকে কি করব না, কয়েকটা এর সাথে তোকে কয়েকটা প্রবলেমস আমি কিন্তু হোমওয়ার্ক হিসাবে দিয়ে দেব, বেশি না, আমি করতে যাতে তোর কম সময় লাগে 5-6টা দেবো, বেশি দেব না, 5-6টা আমি তোকে দিয়ে দিচ্ছি এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা এইসব হ্যানাত্যানের উপরে আর কি। 5টা আমি করেছিলাম এবং আরো কিছু আমি করে রাখবো, সেগুলো আমি দিতে থাকবো, কিন্তু এই পিডিএফটার সাথেই আমি পাঠিয়ে দেবো 5-6টা 7টা প্রবলেম পাঠিয়ে দেবো। অবশ্যই তুই করবি, কারণ বোরের থিওরিতে এই 3টে যে রিলেশনশিপ, যেটা একটা রেডিয়াসের সাথে একটা এনার্জি, রেডিয়াসের একটা এনার্জির আর একটা ভেলোসিটি, এই 3টে যদি তুই ভালো করে করতে পারিস তাহলে তোর অনেকটাই কিন্তু কাজ হয়ে যাবে। বাকি পোর্শনটা কিন্তু খুব একটা বেশি সময় লাগার কথা নয়, তবুও আমি একটু ডিটেলে যাচ্ছি, প্রথম দিকে কয়েকটা চ্যাপ্টার একটু ডিটেলেই আমি যাচ্ছি, সময় নিচ্ছি একটু, কারণ একটাই যে এগুলো এমন একটা চ্যাপ্টার যেগুলো যদি তুই ভালো করে বুঝে যাস তাহলে তোর কোনো ফিল্ডে, কেমিস্ট্রির কোনো ব্যাপারেই কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কোনো জায়গাতেই কিছু আটকাবে না। এটার পরে কেমিক্যাল বন্ড আমরা আসবো, সেটা আমরা অনেকই ডিটেলে পড়াবো। এই কটা চ্যাপ্টার একটু সময় নিয়ে পড়লে বাকিগুলো 12-এর চ্যাপ্টার যেরকম ইলেকট্রোকেমিস্ট্রি বা এইসব চ্যাপ্টারগুলো কিন্তু, বা এখানেও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেসব চ্যাপ্টারগুলো আছে সেসব চ্যাপ্টারগুলো কিন্তু কোনো চাপ হবে না। তো আজকে আমি এই পর্যন্ত পড়ালাম। আমি কয়েকটা প্রবলেমস এখানে দিয়ে দেবো, যেটা আমি এখানে কয়েকটা টেবিল আমি তোকে দিয়ে দিয়েছি, তুই একটু চেষ্টা করবি যে এই এনার্জিগুলো কি করে এসছে সেগুলো ক্যালকুলেট করতে, কারণ ওখানে ভ্যালুগুলো দেয়া রয়েছে। তো এখানে এনার্জি ডিফারেন্সটা তুই খেয়াল করে দেখবি যে আমাদের 1 নম্বর সেল 2 নম্বর সেলের মধ্যে এনার্জি ডিফারেন্স হচ্ছে 10.2, কিন্তু 2 আর 3 নম্বর সেলের মধ্যে এনার্জি হচ্ছে 1.9, আর 3 আর 4 নম্বর সেলে হচ্ছে 0.65, আর এটা কি হলো ইনফিনিটির সাথে 4 নম্বর সেলে, ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির সাথে 4 নম্বরের কত ডিফারেন্স হওয়া উচিত 0.85। তার মানে আসলে এনার্জির দিক থেকে এনার্জি ডিফারেন্স যেটা, সেই এনার্জির গ্যাপটা কিন্তু প্রথমের দিকে এই গ্যাপটা বেশি, কিন্তু একদম পরের দিকে যত আসছে এই গ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে, এনার্জি ক্যালকুলেশনে সেটা পাওয়া যাচ্ছে। তো এইখানে এইটা তোর একটু দরকার পড়বে, আমরা ক্যালকুলেশন, এনার্জি ক্যালকুলেশন করেই তুই এটা পেতে পারিস, এটা একটা জিনিস লাগবে কাজে। আর একটা হচ্ছে কি না, এখানে বোর্ডের যে জায়গাগুলো তোর কাজে লাগবে, মানে তোর অঙ্ক টঙ্ক করতে গেলে বা এরকম ধরনের নিটের সলভ করতে গেলে দরকার লাগবে, সেটাগুলো আমি বলে দিচ্ছি। অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোর খুব কাজে লাগবে, এম্পিয়ার ইকুয়ালস টু NH/2π, রেডিয়াস 0.059 n²/z অ্যাংস্ট্রম ইউনিটে, ভেলোসিটিটা কাজে লাগবে 2.18 ধরা হয় z/n মিটার পার সেকেন্ড, এই ইউনিটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাইনেটিক এনার্জি যেটা 13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, টোটাল এনার্জি যেটা -13.6 n²/z²/n² ইলেকট্রন ভোল্ট, এটা একই ভ্যালু, কাইনেটিক এনার্জিটাই ইলেকট্রন এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 ধরে নেওয়া হয়। ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন মানে পার সেকেন্ডে কতগুলো রিভলিউশন হয়, 6.56 × 10⁻15 z²/n³। এটা আমরা ডিরাইভ করিনি এখনো পর্যন্ত, ডিরাইভ এটা দরকার পড়বে না, যাকে বললে করে দেওয়া যাবে, অসুবিধার কিছু নেই। তো এই রিলেশনশিপগুলো কিন্তু তোর সবসময় কাজে লাগবে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো অনেক কষ্ট করে এগুলো তৈরি করে দিতে হয় তোদের জন্যে, তো তুই এগুলো সংগ্রহের মধ্যে রাখবি। আমার কাছে তো থাকে না, আমি এসব করি টরি এখান থেকে ওখান থেকে জোগাড় করি, বা রিলেশনশিপগুলোকে টেবিল রাখি, কিন্তু এবছরে আমার কাছে হয়তো আগের বছরে যারা পড়েছে তাদের কাছে যেসব অ্যাটমিক স্ট্রাকচারের নোটস আছে তার সাথে কোনো মিলবেই না নোটস, বা পরের বছরে যারা পড়বে তার সাথেও কোনো মিলবে না, কারণ আমি নতুন নতুন করেই পড়াতে ভালোবাসি, তার জন্য অনেক খাটতে হয়, কিন্তু কি করব, এটাই আমার ইচ্ছা। তো এইগুলো বললাম,
আর বোরস থিওরির অনেক লিমিটেশনস রয়েছে, সেগুলো জাস্ট জানার জন্যে। এটা রিড করবি, শুধুমাত্র রিড করার জন্যে, পড়বি ছেড়ে দিবি। হ্যাঁ, কিছু কিছু জিনিস রিড করবি চলে যাবি, মনে রাখতে হবে না, মনে রাখার দরকার নেই, কিন্তু একবার পড়বি, পড়বি কিছু টার্ম ভালো লাগলে মনের মধ্যে চলে আসবে, জিম্যান এফেক্ট, স্ট্যাটিক এফেক্ট, এইসব, এগুলো ম্যাগনেটিক ফিল্ডে, এগুলো তুই এমনি সবসময় পড়িস তো, একবার রিডিং ব্যাস ছেড়ে দিবি করে। আমি কিছু প্রশ্ন এখানে কয়েকটা এসছিল পরীক্ষায়, এরকম কিছু কোশ্চেন আমি তোকে আজকে পাঠিয়ে দিচ্ছি, 5-6টা, বেশি না, বেশি দিলে অনেক সময় লাগবে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই করতে থাক। পরের দিনকার আমরা বোর্ডের থিওরির পরের অংশটা আমি পড়াবো, সেটাও ভালো লাগবে, ওয়েব মেকানিক্যাল কনসেপ্ট। সেটা আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পড়াশোনা করো, আর নতুন নতুন কোশ্চেন খুঁজে পেলেই সলভ করার চেষ্টা করবে, যেগুলো যেগুলো আমি পড়াচ্ছি।